আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাইন্ডলি। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, ঠিক আছে, সমস্যা নাই, আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আজকে আমরা অনুপাত সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়ে যাত্রা শুরু করব। যে প্রশ্নটা হচ্ছে বিসিএস পরীক্ষায়, লিখিত পরীক্ষায় 2বার আসছে এবং অন্যান্য জায়গাতেও আসছে, হ্যাঁ, প্রিলিমিনারি পরীক্ষাতেও আসছে। সুতরাং খুবই ইম্পর্টেন্ট, আমরা সেই অঙ্কটা দিয়ে যাত্রা শুরু করব। আমি গতদিন পড়াইছিলাম হচ্ছে 73 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করি, ঠিক আছে? আচ্ছা দেখেন, 73 নম্বর প্রশ্ন পর্যন্ত আমরা করাইছিলাম। 74 থেকে শুরু করবো এবং 74 নম্বর কোশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখেন, এটা লিখিত পরীক্ষা আসছে 2বার, হ্যাঁ, বিসিএস লিখিত পরীক্ষা আসছে 2বার, অন্যান্য জায়গাতেও লিখিত পরীক্ষা আসছে এবং প্রিলিমিনারি পরীক্ষাতেও আসছে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমে এই কোশ্চেনগুলো, এই টাইপের কোশ্চেন আসলে কিভাবে প্রিলিতে সলভ করবেন আমি সেই ব্যাপারটা দেখাবো। 9, 10, 11, 12 নোট পাই নাই। হ্যাঁ, নোট দিয়ে দিব, সমস্যা নাই। 9 তো পাওয়ার কথা, 9 তো দিয়ে দিছি। 10, 11, 12 আজকে রাতে দিয়ে দিব, সমস্যা নাই। 9 তো পাওয়ার কথা। লিটন সরকার নিলয়, আপনি ক্লাস শেষে আমাকে নক দিবেন, হ্যাঁ, নক দিবেন, আমি নোটগুলা অ্যাটাচ করে দিব। দেখেন, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। তাড়াহুড়ো করা যাবে না। আমি প্রথমে এমসিকিউতে এই টাইপের কোশ্চেন কিভাবে সলভ করবেন দ্রুত সময়ের মধ্যে সেটা দেখাবো, লিখিত ফরম্যাটটাও করে দিব। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে কিন্তু। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। একটা কুকুর একটা খরগোশকে ধরার জন্য তাড়া করতেছে। বলছে কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময়ে 5 বার লাফ দেয়। খরগোশ 4 লাফে যত দূরত্ব অতিক্রম করে, যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। কুকুর ও খরগোশের গতির অনুপাত কত? হ্যাঁ, বলছে কুকুর ও খরগোশ। এই অঙ্ক দেখেই মনে হচ্ছে অঙ্কটা পারবো না। হ্যাঁ, অনেকেই বলে যে ভাই অঙ্ক দেখেই তো মনে হচ্ছে আমি পারবো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা এমসিকিউতে মূল নিয়মে করতে গেলে বেশ ভালো সময় যাবে আপনার। সুতরাং আমি একটা শর্টকাট মেথড লিখে দিচ্ছি। এই শর্টকাট মেথডে আপনি এমসিকিউতে সলভ করবেন, আর এই জিনিসটা কিভাবে লিখিত পরীক্ষা করতে হয় সেটা আমি দেখাবো। এই টাইপের কোশ্চেনে আসবে এরকম যে একটা কুকুর তাড়িত খরগোশ, বা একটা বাঘ একটা হরিণকে দাবড়ানি দিচ্ছে, বা একজন মানুষ আর একজন মানুষকে ধরার জন্য দৌড়াচ্ছে, এরকমও আসতে পারে। ঠিক আছে, আমি দেখাবো, 3টা অঙ্ক দেখাবো, সমস্যা নেই। বলবে কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়, এরকম লাফের কথা বলা থাকবে। তারপর আরেকটা লাইনে দেওয়া থাকবে যে খরগোশ 4 লাফে যত দূরত্ব যায়, কুকুর 3 লাফে তত দূরত্ব যায়, এরকম একটা লাইন দেওয়া থাকবে। বলবে কুকুর ও খরগোশের গতির অনুপাত। অনেক সময় বলবে অঙ্কে নির্ণয় করতে বলবে, আবার বলছি অঙ্কে কিন্তু নির্ণয় করতে বলবে কুকুর খরগোশের গতির অনুপাত। গতির অনুপাত অনেক সময় বলবে গতিবেগের অনুপাত, যাই বলুক, বা বেগের অনুপাত। গতির অনুপাত, গতিবেগের অনুপাত বা বেগের অনুপাত যাই থাক একই। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে গতির অনুপাত বের করব। তাহলে এখানে কার কার কথা হচ্ছে? কুকুর ও খরগোশ। দেখেন, এই কতে আমি কুকুর বোঝাচ্ছি, সবাই তাকান, আর এই খতে আমি খরগোশ বোঝাচ্ছি। কুকুর ইস টু খরগোশ ইজ ইকুয়াল টু, এই প্রথমে একটা দাগ দিবেন, প্রথমে একটা দাগ দিয়ে উপরে লিখবেন লাফ ডিভাইডেড বাই দূরত্ব, আর নিচে আবার লিখবেন লাফ ডিভাইডেড বাই দূরত্ব। ব্যাস, এইটুকু কি লিখতে পারবেন না? লাফ ডিভাইডেড বাই দূরত্ব, লাফ ডিভাইডেড বাই দূরত্ব। এখন লাফ কি দূরত্ব কি এই ব্যাপারটা আমি বুঝাবো, টেনশন করেন না। ঠিক আছে, লাফ মানে এই প্রথমে খেয়াল করেন প্লিজ, এই যে প্রথমে কি লিখছেন, ক মানে কুকুর, তার মানে এই উপরে ইনফরমেশন থাকবে কুকুরের। এখানে যা লিখবেন আগে উপরে তার ইনফরমেশন থাকবে। এখানে খ মানে খরগোশ, খরগোশ পরে লিখছেন, তাহলে নিচে তার ইনফরমেশন থাকবে। যাকে প্রথমে লিখবেন উপরে তার ইনফরমেশন, যাকে শেষে লিখবেন নিচে তার ইনফরমেশন। ব্যাস, মূল নিয়ম বুঝাবো, আগে শর্টকাটে অঙ্কটা করা সলভ করা শেখাচ্ছি। লাভ বলতে এই অঙ্কের প্রথম ডেটায় খেয়াল করেন, প্রথমটা এই যে কুকুর যে সময়ে 4 বার লাফ দেয়, এই যে লাফ, এই লাফের আগে একটা ডাটা আছে, এই যে 4 বার। কুকুর কয়বার লাফ দিছে? 4 বার। ওই 4 বার লাফের এইখানে ওই 4 বসবে। আমার কথা কি বুঝছেন?
খরগোশ এই সময় 5 বার লাফ দেয়, এই লাফটা কার? এই লাফটা কিন্তু খরগোশের, তার মানে এই যে 5, এই 5 বসবে এই খরগোশের লাফের এখানে, বুঝছেন? তাহলে আমি একটু বসাই দিই মানগুলা, দেখেন। তাহলে এই লাফের জায়গায় বসবে, এই সামনে কিন্তু কুকুর লিখছি, তার মানে উপরের এই এখানে বসবে কুকুরের ইনফরমেশন। তাহলে এই যে 4, কুকুর যে সময় 4 বার লাফ দেয়, তার মানে এই লাফের জায়গায় বসবে ওই 4। এই দূরত্ব লিখতেছেন, দূরত্ব ফাঁকা রাখতেছি, আর এই লাফের জায়গায় বসবে খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়, তাহলে এখানে বসবে 5, এই যে এই লাফে। এখন এই দূরত্ব আর এই দূরত্ব, এটা কি? এই যে খরগোশ 4 লাফে যত দূর যায়, এই যে দূর, এই দূর মানে দূরত্ব, এই দূরত্বটাকে এই যে 4, এটা কার? খরগোশের। তার মানে এই যে বললাম না, এই যে দূরত্ব, এই যে লেখা আছে দূরত্ব না, এই দূরত্ব বলতে ওই যে 4 লাফে যত দূরত্ব যায়, হ্যাঁ, এই যে সেই দূরত্ব। এই দূরত্বের আগে এই যে 4 লাফ, এই লাফ মানে কিন্তু এই লাফে বসবে না, এই দূরত্বের এই যে এখানে দূরত্ব লিখছি না, এই সেই দূরত্ব। তাহলে খরগোশ 4 লাফে যত দূর যায়, তাহলে এই যে দূরত্বের ক্ষেত্রে এই যে 4 লাফ, এটা কার? খরগোশের। তার মানে এই 4টা বসবে দূরত্বের জন্য, কার? খরগোশের। তাহলে খরগোশের কোথায়? এই যে এখানে বসবে 4, বুঝা গেছে? কুকুর 3 লাফে তত দূর যায়, তার মানে এই যে দূরত্ব, এই দূরত্বটা কার? কুকুরের। কয় লাফের দূরত্ব? 3 লাফের দূরত্ব, তার মানে এই 3টা বসবে কুকুরের দূরত্বের কাছে। কুকুরের দূরত্ব হচ্ছে যে উপরে, যে এখানে। এইবার এটা সাধারণভাবে যে ক্যালকুলেশন আমরা করি সেটা করলেই হবে, হ্যাঁ, দেখেন, ইকুয়াল টু, উল্টা দিতে হবে, এই নিচেটা উল্টে যাবে, তাহলে উপরে থাকবে 4, নিচে 3, ইন্টু এই 4 চলে যাবে উপরে, নিচে হচ্ছে 5, তাহলে উপরে হচ্ছে 4 4 16, আর নিচে কত? 3 5 15, উত্তর এখানে 16/15, মানে 16:15, 16:15। আপনারা কি বুঝছেন? তার মানে কুকুর এবং খরগোশের গতির অনুপাত, এটা মানে মূল বিষয়টা আমি বুঝাবো, সমস্যা নাই, আগে শর্টকাট বুঝছেন কিনা বলেন প্লিজ। মূল কনসেপ্ট আমি বুঝাবো, লিখিত পরীক্ষা কিভাবে করবেন। কিন্তু আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন আসলেই লাফ বাই দূরত্ব ডিভাইডেড বাই লাফ বাই দূরত্ব, লাফ বাই দূরত্ব ডিভাইডেড বাই লাফ বাই দূরত্ব। প্রথমে এখানে যার নাম লিখবেন, উপরে তার ইনফরমেশন, এই নিচে পরে যার নাম লিখবেন, নিচে তার ইনফরমেশন। এখন এই লাফ থাকবে কোথায়? যে প্রথম ইনফরমেশনে লাফের তথ্য দেওয়া থাকবে, আর দূরত্ব হচ্ছে পরবর্তী লাইনে দূরত্বের ইনফরমেশন দেওয়া থাকবে। প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে, আপনারা এখানে কোনো কোশ্চেন আছে কিনা। আমি এরকম আরো কয়েকটা অঙ্ক করাবো, ঠিক আছে, আরো এরকম কয়েকটা অঙ্ক করাবো। দেখেন এদিকে আমাদের এই যে দেখেন, এই যে 25তম লিখিত পরীক্ষা আসছে, 25তম বিসিএস লিখিত পরীক্ষা আসছে। আচ্ছা, এখন এটা যদি আমরা সলভ করি তাহলে কি হবে দেখেন তো, এটা করেন তো, এটা কত আসে দেখেন তো। এটা এমসিকিউ পরীক্ষায় আসে অঙ্ক, লিখিত পরীক্ষায় আসে, সুতরাং লিখিত পরীক্ষা ফরম্যাটটা একটু বড় হবে, আমি লিখিত ফরম্যাট করাবো, টেনশন করেন না, আমি করে দিব। আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে কি বলছে? কুকুর তাড়িত, তাড়িত মানে হচ্ছে তাড়া করা, মানে কুকুর একটা খরগোশকে তাড়া করতেছে, মানে ধাওয়া দিচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কুকুর তাড়িত একটি খরগোশ যত সময় 8 বার লাফ দেয়, খেয়াল করেন, খরগোশ যত সময় 8 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়, তার মানে এগুলো হচ্ছে লাফের ইনফরমেশন। কিন্তু খরগোশ 5 লাফে যত দূর যায়, দেখেন যত দূর, তার মানে 5 লাফে যত দূর আছে কে? খরগোশ। কুকুর, এটা হচ্ছে, এগুলো কিন্তু বাংলায়, এখানে একটু, তাহলে এটা 4, তাহলে কুকুর 4 লাফে তত দূর যায়। খরগোশ এবং কুকুরের বেগের অনুপাত, দেখেন বেগের অনুপাত, আমি বলছি গতির অনুপাত বলতে পারে, বেগের অনুপাত বলতে পারে, আবার গতি বেগের অনুপাত বলতে পারে। খরগোশ ও কুকুরের বেগের অনুপাত চাইছে, তাহলে এবার প্রথমে আছে খরগোশ, তাহলে আমি লিখলাম খ ইস টু ক, খ ইস টু ক, তাহলে উপরে কি? লাফ বাই দূরত্ব, নিচে কি? লাফ বাই দূরত্ব, ঠিক আছে। এখন যেহেতু প্রথমে খরগোশ লিখছি, তার মানে এই উপরে হচ্ছে খরগোশের ইনফরমেশন দিবেন, ওকে। তাহলে দেখেন, কুকুর তাড়িত একটি খরগোশ যত সময় 8 বার লাফ দেয়, তার মানে এই যে 8 বার লাফ দিছে কে? খরগোশ, তার মানে 8 বসবে খরগোশের লাফে, তার মানে উপরে বসবে হচ্ছে 8, আমি বাংলায় লিখলাম যেহেতু বাংলা আছে। আচ্ছা, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়, তার মানে এই লাফটা কার? কুকুরের, তার মানে এই যে লাফ এখানে বসবে 7। এবার দূরত্বের ইনফরমেশন বসাবো, কিন্তু খরগোশ 5 লাফে যত দূর যায়, তার মানে এই যে যত দূর যায়, কয় লাফে? 5 লাফে, কে? খরগোশ, তার মানে এই 5 লাফের দূরত্ব, এই দূরত্বের আগে যে 5 আছে এটা বসবে খরগোশের ক্ষেত্রে, তার মানে এই যে এই দূরত্ব, এই যে খরগোশ, তার মানে এখানে বসবে 5, ওকে। কুকুর 4 লাফে তত দূরত্ব যায়, এই যে, তার মানে এই দূরত্বের আগে যে লাফ আছে 4 লাফ, এটা কার? কুকুরের, তার মানে এই যে এই দূরত্বটা এখানে বসবে, এই যে এটা হচ্ছে 4। এবার ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন, তাহলে উপরে হচ্ছে 8/5
ইন্টু এই 4 যাবে উপরে, নিচে কত 7, তাহলে উপরে হচ্ছে 4 আসলে 32 আর নিচে কত 35। আমি বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছি কেন? তাহলে উপরে হচ্ছে 32 আর 5 সাথে 35, তাহলে 32:35, তাহলে উত্তর হচ্ছে 32:35। কঠিন কি? এই যে আপনারা সবাই উত্তর দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। খুবই সহজ, শর্টকাট খুবই সহজ। মূল নিয়ম একটু প্যারা লাগবে না, সমস্যা নাই, মূল নিয়মও করতে হবে, যেহেতু লিখিত পরীক্ষা বেশি গুরুত্বপূর্ণ। এই যে এই টাইপের প্রশ্ন আরবার আসছে, এই যে এটা করেন তো, এটা দেখেন 20তম বিসিএস লিখিত পরীক্ষা আসছে। হ্যাঁ, মূল নিয়মে করে দিব, টেনশন করেন না। হ্যাঁ, মূল নিয়মে করে 2টা করে দিব। কি বলছে? করিম, এবার কুকুর খরগোশ না হয় করিম, করিম রহিম, কোনো ব্যাপার না। করিম যে সময় 7 বার পদক্ষেপ দেয়, পদক্ষেপ মানে কিন্তু এই যে লাভ দেওয়া মানে কিন্তু পদক্ষেপ দেওয়া। আচ্ছা, এই যে এখানে আমি আবার বলছি, এই যে যেগুলো আমি দেখাচ্ছি, এই যে এগুলো সালে যেগুলো লেখা আছে, এগুলো কিন্তু আমাদের বইয়ে নাই। এগুলো হচ্ছে আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি। আমি আপনাকে আমার বইয়ের বাইরেও কিছু প্র্যাকটিস করাবো। এই জন্য এই যে এখন যে 2টা অঙ্ক দেখাচ্ছি, এগুলো কিন্তু বইয়ে নাই, সুতরাং এগুলো একটু তুলে নেবেন। বা এগুলো র্যান্ডম প্রবলেমস নামে আমি আপনাদেরকে প্রায় 150-র মতো অঙ্ক কালেকশন করে দিচ্ছি। এগুলোর পিডিএফ আমি দিয়ে দিব। হ্যাঁ, ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই র্যান্ডম প্রবলেমসের পিডিএফটা দিয়ে দিব। হ্যাঁ, একটু এগুলো বইয়ে নাই। হ্যাঁ জি, তাহলে এখানে কি বলছে? আচ্ছা, করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, পদক্ষেপ দেয় মানে মানে লাভ দেয়, লাভ দেয় মানে পদক্ষেপ দেয় না, বুঝছেন? রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়, তার মানে এখানে রহিম আর করিম, ওকে ফাইন। কিন্তু রহিম 5 পদক্ষেপে যত দূর যায়, দেখছেন, মানে 5 লাফে যত দূর যায়, করিম 4 লাফে তত দূর যায়। করিম ও রহিমের গতিবেগের অনুপাত কার কাছে আছে? করিম আর রহিম। তার মানে করিমকে আমি কে দ্বারা প্রকাশ করলাম? রহিমকে আমি আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি লাফ বাই দূরত্ব, আর নিচে কি লাফ বাই দূরত্ব। ওকে, তাহলে এখন এই করিম সামনে লিখছি, তার মানে উপরে করিমের ইনফরমেশন। করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, তার মানে এই লাফ মানে পদক্ষেপ, বুঝছেন? তাহলে পদক্ষেপটা কার? করিমের। কয়বার? 7 বার, তাহলে এই লাফের জায়গায় বসবে 7, নিচে থাক, দূরত্ব পরে বসাচ্ছি। রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়, তার মানে 8 লাফ দেয়, 8 বার লাফ দেয়, তাহলে রহিমের ইনফরমেশন এই লাফের জায়গায় বসবে 8। এবার দূরত্বের জায়গায় বসাই দিই। কিন্তু রহিম 5 পদক্ষেপে যত দূর যায়, খেয়াল করেন, 5 পদক্ষেপে যত দূর যায় দূরত্ব, এই দূরত্বটা কার? রহিমের। কয় পদক্ষেপের দূরত্ব? 5 পদক্ষেপের। তার মানে এই 5 বসবে রহিমের ক্ষেত্রে, তাহলে রহিম মানে তো নিচে, তার মানে এই 5টা এখানে বসবে, বুঝেন? কিন্তু হ্যাঁ, উল্টাপাল্টা করেন না। করিম 4 পদক্ষেপে তত দূর যায়, তার মানে এই যে দূরত্ব 4 পদক্ষেপের দূরত্ব, এটা কার? করিমের। তার মানে 4 বসবে করিমের ইসে দূরত্ব, তার মানে করিম এই যে এখানে উপরে, তার মানে এই যে এখানে 4, তাহলে 7/4 ইন্টু এই 5 যাবে উপরে, নিচে আসবে 8, সরি নিচে আসবে 8, তাহলে উপরে হচ্ছে 5 সাথে 35, নিচে হচ্ছে 32, তাহলে 35:32। হ্যাঁ, এটা হচ্ছে 35:32। হ্যাঁ হ্যাঁ, আর নোট দিয়ে দিব, আজকের ক্লাস শেষে নোটটা দিয়ে দিব, আপনি আমাকে ক্লাসের শেষে নক করবেন, তাহলে দিব। 28:40 কিভাবে আসলো? উল্টাপাল্টা করা যাবে না কিন্তু। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন। তাহলে এই টাইপের প্রশ্ন আসলে এমসিকিউতে আপনাকে আটকানোর কথা না। এখন আমি এটা কি করব? আমি আপনাদের এটা মূল নিয়মে করে দিব, ঠিক আছে? 2টা আমি মূল নিয়মে করে দিব, এটা করে দিচ্ছি একটা, আর একটা হচ্ছে আমাদের বইয়ের যেটা আছে, যে প্রথমে যে অঙ্কটা করাইছিলাম, মুছে দিচ্ছি এটা। এর জন্য আপনাদেরকে যেটা জানতে হবে, কি চাইছে গতিবেগের অনুপাত। খেয়াল করেন প্লিজ, একটু তাকান। গতিবেগের অনুপাত, গতিবেগ বা বেগ, শোনেন এদিকে তাকান, গতিবেগ বা বেগ বা গতি, যাই চাক না কেন একই জিনিস। একটু পার্থক্য আছে, কিন্তু ওই পার্থক্য আপনার বুঝতে হবে না। হ্যাঁ, ওটা মানে ভেক্টরের ক্ষেত্রে ও বুঝতে হবে না, ওটা ভেক্টর তো আপনার আসবে না, সমস্যা নেই। তাহলে গতিবেগ, বেগ, গতি একই জিনিস, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে গতিবেগ বা বেগ বা গতি এই জিনিস আসলে কি? এই জিনিসটা যদি না বোঝেন, তাহলে কিন্তু এই অঙ্ক আপনি মূল নিয়মে করে আসতে পারবেন না। হ্যাঁ, তাহলে আমি বেগের সংজ্ঞা দিচ্ছি, বেগ বা গতির সংজ্ঞা দিচ্ছি। গতি, কোন বস্তু একক সময়ে, একক সময় বলতে কি? একক সময়, একক মানে একক সময়, তার মানে 1 সেকেন্ড। একক সময় মানে কি? 1 সেকেন্ড। আমার কথা বুঝছেন? তাই আমি একক সময় না লিখে 1 সেকেন্ড লিখতেছি।
কোন বস্তু 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, এটা কিন্তু অঙ্কে লিখতে হবে না, মানে আপনাকে এই জিনিস কিন্তু অঙ্কে লিখতে হবে না, আমি লিখে দিচ্ছি বোঝানোর জন্য। যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর গতি বলে। কোন বস্তু একক সময় মানে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে, 1 সেকেন্ড না বলে কিন্তু 1 ঘন্টাও বলতে পারে, 1 মিনিটও বলতে পারে, কিন্তু আমরা 1 সেকেন্ডই বলছি, সমস্যা নেই। যেমন বাসের পিছনে লেখা থাকে দেখবেন যে 72 কিলোমিটার পার আওয়ার, মানে বাস না, রাস্তা সাইডে লেখা থাকে 60 কিলোমিটার পার আওয়ার সর্বোচ্চ গতি, তাহলে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেশি চালানো যাবে না। তাহলে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে গতি। তার মানে আপনি যদি কুকুর আর খরগোশের গতিবেগের অনুপাত বের করতে চান, তার মানে কুকুর খরগোশ 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় সেটা বের করতে হবে আগে। বোঝার চেষ্টা করেন, অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে কুকুর খরগোশের গতিবেগের অনুপাত। তা গতিবেগ মানে কি? 1 সেকেন্ডে যত দূরত্ব যায়, তার মানে এই কুকুর খরগোশ 1 সেকেন্ডে কত দূরত্ব গেছে সেইটা আপনাকে বের করতে হবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে কুকুর খরগোশের 1 সেকেন্ডে কতটুক যায়, কুকুর 1 সেকেন্ডে কতটুক যায়, বা খরগোশ 1 সেকেন্ডে কতটুক যায়, বা রহিম 1 সেকেন্ডে কতটুক যায়, বা করিম 1 সেকেন্ডে কতটুক যায়, এটা বের করতে হবে। বুঝছেন? ইয়েস। তার মানে আপনাকে 1 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। এখন আমরা যে কাজটা করবো, সবাই মনোযোগ দিন প্লিজ। এই টাইপের কোশ্চেন আপনি হচ্ছে দ্বিতীয় ধাপ থেকে অঙ্ক করা শুরু করবেন। দ্বিতীয় ধাপ মানে এই যে করিম যে সময় 7 বার পদক্ষেপ নেয়, রহিম সে ততক্ষণে 8 বার পদক্ষেপ নেয়, এটা না, এর ঠিক পরের ধাপ থেকে আমরা অঙ্ক করা শুরু করব। ওই যে কিন্তু রহিম 5 পদক্ষেপে যত দূর যায়, করিম 4 পদক্ষেপে তত দূর যায়। এদিকে তাকান, এই লাইনটা থেকে যাত্রা শুরু সব সময়। 5 পদক্ষেপে যত, তার মানে রহিম 5 পদক্ষেপে যত দূর যায়, তার মানে 5টা স্টেপ দিলে যতটুক যায়, করিম 4 পদক্ষেপে তত দূর যায়। আমরা যে কাজটা করব অঙ্ক করার সুবিধার্থে, এই যে রহিমের 5 পদক্ষেপের দূরত্ব আর করিমের 5 পদক্ষেপের দূরত্ব সেম কিনা একটু বলেন তো। রহিম 5 পদক্ষেপে যত দূর যায়, মানে 5 লাফে যত দূর যায়, করিম 4 পদক্ষেপে তত দূর যায়। এর মানে কি রহিমের 5 পদক্ষেপের দূরত্ব আর করিমের 4 পদক্ষেপের দূরত্ব সমান। আমরা যে কাজটা করব জানেন কি করব? জানেন, আমরা এই যে রহিমের 5 পদক্ষেপ আর করিমের 5 পদক্ষেপ, 4 পদক্ষেপ, এই দুইটা সংখ্যার লসাগু নিব সবসময়। কেন লসাগু নিব আমি বুঝাবো। তাহলে এই 5 আর 4 এর লসাগু, 5 আর 4 এর লসাগু দেখেন, 5 ও 4 এর লসাগু কেন নিচ্ছি সবই বুঝাবো। লসাগু ইজ ইকুয়াল টু 20। আমরা ধরে নিব যে রহিম 5 পদক্ষেপে 20 মিটার দূরত্ব যায় এবং করিম 4 পদক্ষেপে 20 মিটার দূরত্ব যায়। কারণ কোশ্চেনে বলছে যে রহিম 5 পদক্ষেপে যত দূর যায়, করিম 4 পদক্ষেপে তত দূর যায়। তার মানে রহিমের 5 পদক্ষেপের ডিস্টেন্স আর করিমের 4 পদক্ষেপের ডিস্টেন্স সমান। তার মানে রহিমের 5 পদক্ষেপের ডিস্টেন্স এবং করিমের 4 পদক্ষেপের ডিস্টেন্স কিছু একটা ধরে নিতে হবে, যেহেতু ওরা দুইজন, ও 5 পদক্ষেপে যতটুক যায়, ও 4 পদক্ষেপে ততটুক যায়। তাহলে তার মানে কি ওর 5 পদক্ষেপের দূরত্ব আর ওর 4 পদক্ষেপের দূরত্ব তো সেম। তাহলে সেই সেম মানটাকে কিছু তো একটা ধরে নিতে হবে। তাহলে সেইটা আমরা ধরলাম এই 4 আর 5 এর লসাগু। লসাগু ধরার কারণ কি? মানে এই দুইজনের লসাগু ধরার কারণ হচ্ছে এই সংখ্যাটাকে যেন এরা দুইজন ভাগ করতে পারে, যেন ফ্র্যাকশন না আসে। ফ্র্যাকশন আসলে ক্যালকুলেশন ঝামেলা হবে, তাই ফ্র্যাকশন অ্যাভয়েড করার জন্য এই দুজনের লসাগু নিছি। কারণ এই দুজনের লসাগু হচ্ছে সেই সংখ্যা যাকে এরা দুইজন ভাগ করতে পারে, এই জন্য। বুঝছেন? তাহলে এই দুজনের লসাগু নিতে হবে সবসময়। নিলে যে সংখ্যা লসাগু যে নিতে হবে নট নেসেসারি, আপনি এক্সও ধরতে পারেন, তাহলে ফ্র্যাকশন আসবে, করতে অসুবিধা হবে এই জন্য। তাহলে 5 আর 4 এর লসাগু 20। এইবার আমরা ধরবো, আমি কি এখন বলতে পারি যে ধরি যে রহিম 5 পদক্ষেপে 20 মিটার দূরত্ব যায় আর করিম 4 পদক্ষেপে 20 মিটার দূরত্ব যায়। কারণ কোশ্চেনে বলা আছে যে রহিম 5 পদক্ষেপে যত দূর যায়, করিম 4 পদক্ষেপে তত দূর যায়। তার মানে 5 পদক্ষেপের দূরত্ব আর 4 পদক্ষেপের দূরত্ব সমান। বুঝছেন? এই জন্যই 4 আর 5 এর লসাগু নিছি 20। তাহলে তার মানে রহিম 5 পদক্ষেপে ধরে নিচ্ছি যে 20 মিটার যায় আর করিম 4 পদক্ষেপে 20 মিটার যায়, কারণ ওদের এর 5 পদক্ষেপের ডিস্টেন্স আর 4 পদক্ষেপের ডিস্টেন্স সমান। তাই এই 20টাকে আমরা সেই ডিস্টেন্সটা কল্পনা করতেছি। বুঝছেন? তাহলে এবার অঙ্ক শুরু, কিন্তু সলভ শুরু। তাহলে রহিম 5 পদক্ষেপে যায় 20 মিটার, পদক্ষেপে
যায় ইজ ইকুয়াল টু 20 মিটার। অতএব রহিম 1 পদক্ষেপে যায় ইজ ইকুয়াল টু 20/5 মিটার। হ্যাঁ, এইবার আমরা দেখেন এইদিকে তাকান, এবার রহিম কয়টা পদক্ষেপ দিছিল দেখেন, রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়। তার মানে রহিম কতটা পদক্ষেপ দিছিল, কয়টা? 8 বার পদক্ষেপ দিছিল, তার মানে 8টা পদক্ষেপ দিছিল। এই জন্য রহিমের 8 পদক্ষেপের ডিস্টেন্সটা বের করে ফেলবো। অতএব রহিম 8 পদক্ষেপে যায় ইজ ইকুয়াল টু 20 গুণ 8 ডিভাইডেড বাই 5। এই 5 দিয়ে 20 যাবে 4 বার, এই 4 আর 8 গুণ করতে 32 মিটার। তার মানে হলো, সরি আমি উল্টাপাল্টা বাংলা ইংলিশ মিক্স করে ফেলতেছি, 32 মিটার। তার মানে রহিম, এই যে রহিম যে 8 বার পদক্ষেপ দিছিল, তাহলে 8 পদক্ষেপে কতটুকু ডিস্টেন্স গেছে সেটা আমরা বের করে ফেলছি। এবার একইভাবে করিম, দেখেন করিম কয়টা পদক্ষেপ দিছিল, 7টা পদক্ষেপ দিছিল। তাহলে করিম 7 পদক্ষেপে কতটুকু যায় সেটা বের করে ফেলবো। এখন দেখেন অঙ্কে বলা ছিল রহিমের 5 পদক্ষেপ যত দূর যায়, করিম 4 পদক্ষেপে তত দূর যায়। তাহলে যে 4 আর 5 এর লসাগু যে 20 ধরছিলাম, তার মানে এবার লিখবো করিম 4 পদক্ষেপে যায় 20 মিটার, 1 পদক্ষেপে কত, 7 পদক্ষেপে কত। ঠিক আছে, তাহলে করিম, একটু ধৈর্য ধরেন বুঝছেন, লিখিত ফরম্যাট তো, আপনার একটু ধৈর্য না ধরলে কিন্তু হবে না। করিম 4 পদক্ষেপে যায়, করিম 4 পদক্ষেপে যায় ইজ ইকুয়াল টু কয় মিটার, 20 মিটার। এই যে 20 মিটার। অতএব করিম 1 পদক্ষেপে যায় ইজ ইকুয়াল টু 20/4 মিটার। অতএব করিম কয়বার পদক্ষেপ দিয়েছিল, 7 বার। তাহলে 7 পদক্ষেপে যায় ইজ ইকুয়াল টু, এই জানিতে যে বাংলা ইংলিশ মিক্স করে ফেলছে, এগুলো করবেন না। লিখিত পরীক্ষায় বাংলা লিখছে সব বাংলা, মানে কোশ্চেনে যদি এগুলো বাংলায় থাকে আপনি বাংলায় লিখবেন, কোশ্চেনে যদি সব ইংরেজিতে থাকে আপনি ইংরেজিতে লিখবেন, কোশ্চেনে যেভাবে থাকবে সেভাবে। তাহলে 20 গুণ 7 ডিভাইডেড বাই 4, এই 4 দিয়ে 20 যাবে হচ্ছে 5 বার, 5 আর 7 গুণ করলে 5 সাথে 35 মিটার। তার মানে হলো রহিম 8 পদক্ষেপে গেছে 32 মিটার, করিম 7 পদক্ষেপে গেছে 35 মিটার। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ। এই এখন পর্যন্ত আমি যতটুকু বুঝাইছি এইটুকু বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এখানে কোনো কোশ্চেন থাকলে এখনই জিজ্ঞাসা করবেন, আমি সেই প্রশ্নের উত্তর দিব প্লিজ। এগুলা কেন, এই 4 আর 5 এর লসাগু কেন নিছি? কারণ রহিম 5 পদক্ষেপে যে ডিস্টেন্সটা কভার করতেছে, করিম যে 4 পদক্ষেপে সেই ডিস্টেন্সটা কভার করতেছে। তার মানে ওর 5 পদক্ষেপের ডিস্টেন্স আর ওর 4 পদক্ষেপের ডিস্টেন্সটা সেম। তাহলে সেই ডিস্টেন্সটা এই দুজনের লসাগু নিলে কি হবে, ফ্র্যাকশন আসবে না, তাই আমরা ওই দুজনের লসাগু নিচ্ছি। ওকে, হ্যাঁ। তারপরে আমরা ওই যে কোশ্চেনে করিম যে 7 বার পদক্ষেপ দিয়েছে আর রহিম যে 8 বার পদক্ষেপ দিয়েছে, তাহলে রহিম 8 পদক্ষেপে কতটুক যায় মোট সেটা বের করব, আর করিম 7 পদক্ষেপে কতটুক যায় সেটা বের করব। এইটুকে কোনো প্রবলেম আছে কিনা বলেন? সবসময় এইভাবে অ্যাপ্রোচ করলে একভাবে হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই? তার মানে সবাই বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। কারো কোনো প্রবলেম থাকলে তো আমি আসি এখানে, যদি প্রবলেম ক্লিয়ার না হয় আমি তো আসি, ইনবক্সে নক দিবেন, কোনো সমস্যা আছে? আচ্ছা, ক্লিয়ার বলছেন সবাই? ওকে। আচ্ছা, এই যে এবার তাকান প্লিজ, এইবার অঙ্কে কি বলা ছিল, করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়। এই লাইনটা প্লিজ একটু খেয়াল করেন, এই লাইনটা খেয়াল করেন। এইটুক করার পরে প্রথম লাইনে দেখবেন, এবার করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, রহিম সেই সময় 8 বার পদক্ষেপ দেয়। আচ্ছা, করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, হ্যাঁ প্রথমে লিখবেন যে 5 ও 4 এর লসাগু 20, হ্যাঁ তারপর ধরবেন, তারপর লিখবেন যে ধরি রহিম 5 পদক্ষেপে 20 মিটার যায়, করিম 4 পদক্ষেপে 20 মিটার যায়। এই কথাটুকু লিখতে হবে। হ্যাঁ, 4 আর 5 এর লসাগু হচ্ছে 20, অতএব ধরি, এরপর লিখবেন ধরি রহিম 5 পদক্ষেপে 20 মিটার যায় এবং করিম 4 পদক্ষেপে 20 মিটার যায়, তারপর থেকে এইটুক শুরু, ব্যাস এটুক করে ফেলবেন। এবার বলছে করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়। আমাকে বলেন প্লিজ এই লাইনটা, প্লিজ আপনারা বলবেন, আপনাদের দ্বারা আমি উত্তর নিচ্ছি, কারণ কি, যাতে আপনি এখানে এই জিনিসটা পারফেক্টলি শিখে যান। এটা লিখিতর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। করিম যে সময়ে 7 বার পদক্ষেপ দেয়, রহিম ততক্ষণে 8 বার পদক্ষেপ দেয়। করিম যে সময়ে 7 বার পদক্ষেপ মানে 7 বার লাভ দেয়, রহিম ততক্ষণে 8 বার লাভ দেয়। তার মানে কি আমি বলতে পারি না করিমের 7 বার লাভ দেওয়ার সময় আর রহিমের 8 বার লাভ দেওয়ার সময়টা সমান? কিন্তু এখানে করিম 7 বার লাভ দিয়েছে কয় সেকেন্ডে, আর রহিম 8 বার লাভ দিয়েছে কয় সেকেন্ডে, সেই কথাটা উল্লেখ নাই কিন্তু, যে কত সময়ে লাভ দিছে। কিন্তু এটা কি বোঝা যাচ্ছে না?
যে রহিম 7 বার লাফ দিছে যে সময়ে, সরি করিম 7 বার লাফ দিছে যে সময়ে, রহিম 8 বার লাফ দিছে সেই সময়ে, কিন্তু সেই সময়টা কত এটা কি উল্লেখ আছে? এটা কি উল্লেখ আছে? উল্লেখ নাই। এটা কিন্তু উল্লেখ নাই, এটা কিন্তু উল্লেখ নাই যে করিম যে 7 বার লাফ দিছে আর রহিম যে সেই ততক্ষণে 8 বার লাফ দিছে, কিন্তু তারা কত সময়ে, করিম কত সময়ে 7 বার লাফ দিল আর রহিম সেই কত সময়ে 8 বার লাফ দিল, এই কথাটা উল্লেখ নাই, সেই টাইমটা উল্লেখ নাই। তার মানে আপনি ওই টাইমটা ইচ্ছা মতো ধরে নিতে পারেন, ওই টাইমটা ইচ্ছা মতো ধরে নিতে পারেন। এই জন্য এইটুক করার পরে লিখবেন আবার ধরি করিম 1 সেকেন্ডে 7 বার লাফ দেয় এবং রহিম 1 সেকেন্ডে 8 বার লাফ দেয়। লাফ না, এখানে পদক্ষেপ লিখবেন, ওখানে যদি পদক্ষেপ আছে, হ্যাঁ 8 বার পদক্ষেপ দেয়। ওকে, আচ্ছা কেন এখানে 1 সেকেন্ড ধরলাম? কারণ কোশ্চেনে উল্লেখ নাই যে করিম যে 7 বার পদক্ষেপ দিছে, এই 7 বার পদক্ষেপ দিতে তো তার একটা সময় লাগছে নাকি? লাগছে তো, কিন্তু সেই সময়টা কত সেকেন্ড লাগছে বলা নাই। আর রহিম কিন্তু সেই ঠিক তত সেকেন্ডে 8 বার পদক্ষেপ দিছে। তাহলে এই লোকটা 7 বার পদক্ষেপ দিয়েছে কত সেকেন্ডে, আর এই 8 বার পদক্ষেপ দিয়েছে কয় সেকেন্ডে, এটা তো উল্লেখ নাই। তাই আমি ধরে নিচ্ছি ধরে 1 সেকেন্ডে ও 7 বার দেয়, 1 সেকেন্ডে 8 বার দেয়। বলবেন যে ভাই 1 সেকেন্ডে কেন ধরলেন, 10 সেকেন্ডে ধরা যেত না? যেত। 1 সেকেন্ডে ধরার কারণ হচ্ছে যেহেতু তাদের গতিবেগের অনুপাত চাইছে, আর গতিবেগ মানে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে। গতিবেগ মানে কি 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডের দূরত্বকে গতিবেগ বলে। তাই আমরা ধরে নিচ্ছি যে ঘটনাটা ঘটছে 1 সেকেন্ডে। এইবার আমাকে বলেন, এদিকে তাকান, তাহলে রহিম 1 সেকেন্ডে 7 বার লাফ দেয়, এই যে করিম 1 সেকেন্ডে 7 বার লাফ দেয়। খেয়াল করেন প্লিজ, এবার মনোযোগ, এবার লিঙ্ক আপ করতে হবে। না, এদের লসাগু নেওয়ার দরকার নেই, আর লসাগু নেওয়ার দরকার নেই। করিম 1 সেকেন্ডে 7 বার লাফ দেয়, আর করিম এই যে 7 লাফে কতটুকু গেছে? 35 মিটার। এই যে দেখেন, এই যে অঙ্কে কিন্তু আগে বের করে রাখছি। আমি কি লিখলাম? করিম 1 সেকেন্ডে 7 বার লাফ দেয়, আর করিম যে 7 বারে কয় মিটার গেছে? 35 মিটার। এর মানে কি এটা বোঝায় না 7 লাফে 35 মিটার যায়, আর 7টা লাফ দিছে 1 সেকেন্ডে? এর মানে কি এটা বোঝায় না এই 7টা লাফ কয় সেকেন্ডে দিছে? 1 সেকেন্ডে। তাহলে 7 লাফের দূরত্ব মানে 1 সেকেন্ডের দূরত্ব। ইয়েস, তার মানে করিম 7 লাফে 35 মিটার যায়, মানে আসলে 1 সেকেন্ডে 35 মিটার যায়, আর 1 সেকেন্ডের দূরত্ব মানেই হচ্ছে গতিবেগ। বোঝা গেছে? এই জন্য করিমের গতিবেগ 35। গতিবেগ মানে কি 1 সেকেন্ডে যতটুকু যায় না? ইয়েস, 1 সেকেন্ডে যতটুকু যায় সেটা হলো গতিবেগ। তাহলে যেহেতু করিম 7 বার লাফ দিয়ে 35 মিটার যায়, আর এই 7 বার লাফ দিছে 1 সেকেন্ডে, তাহলে 7 বার লাফের দূরত্ব যা 1 সেকেন্ডের দূরত্ব তাই, আর 1 সেকেন্ডের দূরত্বকে বলে গতিবেগ। ক্লিয়ার ব্যাপারটা? বুঝছেন? ইয়েস। এবার দেখেন, রহিম 8 বার লাফ দিয়ে যায় 32 মিটার, আর রহিম এই 8 বার লাফ দিছে কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 8 বার লাফ দেওয়া যা বোঝায় 1 সেকেন্ডে, 1 সেকেন্ড 8 বার লাফের দূরত্ব যা বোঝায় 1 সেকেন্ডের দূরত্ব তাই বোঝায়। তার মানে রহিম 8 লাফে গেছে 32 মিটার, মানে রহিম 1 সেকেন্ডে গেছে 32 মিটার, আর 1 সেকেন্ডের দূরত্বকে বলে গতিবেগ। ওকে, এবার লিখবেন অতএব। এইটুক লেখার পরে লিখবেন অতএব, আর কিছু বলা লাগবে না, কারণ আপনি যা বলার বলে দিচ্ছেন এখানে। তাহলে অতএব লিখবেন যে অতএব করিমের 7 লাফের দূরত্ব মানে 1 সেকেন্ডের দূরত্ব 35 মিটার। এটুক লিখবেন, ঠিক আছে? যে করিমের 7 পদক্ষেপের দূরত্ব মানে 1 সেকেন্ডের দূরত্ব মানে গতিবেগ ইজ ইকুয়াল টু 35 মিটার। এই কথাটা লিখতে হবে। তারপর লিখবেন রহিমের 8 পদক্ষেপের দূরত্ব মানে 1 সেকেন্ডের দূরত্ব ইজ ইকুয়াল টু 32 মিটার। ওকে, অতএব গতিবেগ 32 মিটার। তাহলে এটা লিখতে হবে। আমি একটু একটা পেজ নিই, হ্যাঁ। করিমের 7 পদক্ষেপের দূরত্ব, এবার লিখবেন করিমের 7 পদক্ষেপের দূরত্ব, 7 পদক্ষেপের দূরত্ব মানে 1 সেকেন্ডের দূরত্ব। 7 পদক্ষেপের দূরত্ব মানেই 1 সেকেন্ডের দূরত্ব, আর 1 সেকেন্ডের দূরত্বকে কি বলে? গতিবেগ। অর্থাৎ
গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 35। হ্যাঁ, আচ্ছা, আবার আবার না দিয়ে এবং রহিমের 8 পদক্ষেপের দূরত্ব মানে 1 সেকেন্ডের দূরত্ব, অর্থাৎ গতিবেগ 32। ঠিক আছে, তাহলে অতএব করিম কার অনুপাত চাইছে? কার অনুপাত চাইছে? করিম ও রহিম। অতএব করিমের গতিবেগ ইস্টু রহিমের গতিবেগ ইজ ইকুয়াল টু 35:32। শেষ অঙ্ক এখানেই সমাপ্ত। ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে কেন, এটা বুঝতে হবে আপনাকে যে কেন 1 সেকেন্ডের দূরত্বটা বের করতেছি। না বুঝলে কিন্তু এই অঙ্ক মাথায় থাকবে না, আপনাকে প্রোগ্রামটা বুঝতে হবে। 1 সেকেন্ডের দূরত্ব মানেই যেহেতু গতিবেগ, তাই আমরা আসলে কি করছি? 1 সেকেন্ডের দূরত্ব বের করছি। ওকে, আচ্ছা, এবার দেখেন তাহলে এই যে এর আগে যেটা আছে, তাহলে আপনারা এটা পারবেন না? এর আগে না পরে? এই যে এটা কি আমার করে দেওয়ার দরকার আছে? এটা কি করে দেওয়ার দরকার আছে নাকি আপনারা পারবেন? এটা পারবেন, নিজেরা একটু ট্রাই করবেন। মূল বিষয়টা এই দেখেন, কুকুর তাড়িতে একটি খরগোশ যত সময় 8 বার লাফ দেয়, কুকুরটি ততক্ষণে 7 বার লাফ দেয়। কিন্তু খরগোশ 5 লাফে যত দূর যায়, কুকুর 4 লাফে তত দূর যায়। এই যে তাহলে এই 5 আর 4 এর লসাগু হচ্ছে 20। তার মানে আপনি ধরুন খরগোশ 5 লাফে যায় 20 মিটার, কুকুর 4 লাফে যায় 20 মিটার। তাহলে খরগোশ 5 লাফে যায় 20। এই যে দেখেন, একদম সিম্পল। এই যে খরগোশ 5 লাফে যায় 20, 1 লাফে যায় 20/5। আর খরগোশ, এই যে খরগোশ যত সময় 8 বার লাফ দেয়, তাহলে 8 লাফে কত দূর যায়? 8 লাফে যাবে 20 গুণ 8 ডিভাইডেড বাই 5। এটা দিয়ে যাবে 4 বার, 4 আসতে 32 মিটার। ব্যাস, খরগোশের 8 লাফের দূরত্ব বের করে ফেলছেন। এবার কুকুর 4 লাফে যত দূর যায় তত দূর যায়, তাহলে 4 লাফে কুকুর যাবে তাহলে 20 মিটার। 1 লাফে যাবে 20/4, আর কুকুর ততক্ষণে লাফ দিচ্ছে 7 বার, তাহলে 7 লাফে যাবে 20 গুণ 7 ডিভাইডেড বাই 4। এই 4 পাশে 20, 5 সাথে 35। তাহলে এই তো উত্তর হয়ে গেছে। এইটুক করে যে মান আসছে না, এটাই উত্তর হবে। কেন? কারণ পরবর্তীতে জিনিসটাতে 1 সেকেন্ডের দূরত্ব এটা ধরে নিছি, তাই না? এইটুক করে যা আসবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, এইটুক করার পরে উত্তর শেষ। মানে লিখিত ফরম্যাটে যদি কেউ এর পরবর্তী অংশ নাও করে, এখানে এসে যদি বলে দেয়, দেখেন এখানে এসে যদি খালি ধরে নেয় যে ধরি খরগোশ 8টা লাফ দিছে 1 সেকেন্ডে এবং কুকুরটি 7টা লাফ দিছে 1 সেকেন্ডে, অতএব তাদের গতিবেগের অনুপাত যেটা আগে চাইছে, যে খরগোশেরটা আগে চাইছে, তাহলে খরগোশের 32:35। অতখানি ব্যাখ্যা না লিখলেও হবে। এই জায়গায় এসে যদি কেউ খালি লেখে যে যেহেতু গতিবেগ মানে 1 সেকেন্ডের দূরত্ব, তার মানে এখানে তো এই 35 মিটার গেছে, এই যে 32 মিটার গেছে, এটা কত সময় গেছে বলা নাই, তাহলে ধরে নিতে হবে যে ধরি খরগোশ 1 সেকেন্ডে 8 বার লাফ দিছে আর কুকুরটি 7 সেকেন্ডে 7 বার লাফ দিচ্ছে, সরি 1 সেকেন্ডে 7 বার লাফ দিচ্ছে, অতএব তাদের গতিবেগের অনুপাত 32:35। শেষ। এবার এই একই টাইপের কোশ্চেন কিন্তু আমরা ওইদিকে 74 নাম্বার করে আসছিলাম, আমাদের বইয়ের 74। এই দেখেন আমাদের বইয়ের 74, এই যে আমাদের বইয়ের 74, একই কোশ্চেন। এই যে 5 শর্টকাট তো বুঝলেনি, তাই না? তাহলে এই যে খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়, তাহলে এই 4 আর 3 এর লসাগু হচ্ছে 12। তার মানে আমরা ধরে নিব যে খরগোশ 4 লাফে 12 মিটার যায় আর কুকুর 3 লাফে 12 মিটার যায়। তাহলে খরগোশ 4 লাফে যায় 12 মিটার, 1 লাফে যাবে 12/4। আর খরগোশ কয়বার লাফ দিছে? কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ এভাবে 5 বার লাফ দেয়, তাহলে তো খরগোশের 5 বার লাফে যায় 12 গুণ 5 ডিভাইড বাই 4। এটা দিয়ে যাবে 3 বার, 3 5 15 মিটার। ঠিক আছে, খরগোশটা বের করে ফেললেন। এখন কুকুর 3 লাফে তত দূর যায়, এই যে তাহলে কুকুর 3 লাফে কত যাবে? 12 মিটার। তাহলে কুকুর 3 লাফে যায় 12 মিটার, 1 লাফে যাবে 12/3। অর্থাৎ কুকুর লাফ দিছিল কয়টা? কুকুর যে সময় 4 বার লাফ দেয়, তাহলে কুকুর 4 লাফে যাবে 12 গুণ 4 বাই হচ্ছে 3। এটা দিয়ে 4 বার, 4 4 16 মিটার। ঠিক আছে, ব্যাস এখানে শেষ। এখন লিখবেন যে ধরি কুকুর 1 সেকেন্ডে 4 বার লাফ দিছিল আর খরগোশ 1 সেকেন্ডে 5 বার লাফ দিছিল, অতএব তাদের গতিবেগের অনুপাত। কারটা আগে চাইছে? কুকুরেরটা আগে চাইছে। তাহলে কুকুরের কত? কুকুরের 16, তাহলে 16 আগে থাকবে। খরগোশের কত? 15, তাহলে খরগোশ এখানে 15 পরে থাকবে। বুঝছেন? এবার ক্লিয়ার আশা করছি, তাই না? ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন লিখিত এমসিকিউ দুইটাই করে দিলাম, যেহেতু খুবই গুরুত্বপূর্ণ লিখিত এমসিকিউ দুই ক্ষেত্রেই। আচ্ছা, এখন আমাদের এদিকে অনেক কিছু হয়ে গেছিল, আমরা এখন চলে যাবো 87 নাম্বার। আমাদের এই যে লেকচার বুক, আমি আবার বলছি এই লেকচার বুকটা হচ্ছে
আমরা ক্লাসে যা করাচ্ছি সম্পূর্ণ মানে প্রত্যেকটা চ্যাপ্টার মানে আমাদের কোর্সে যা আছে পুরোটা এই লেকচার বুকের মধ্যে আছে। এই লেকচার বুকের প্রত্যেকটা চ্যাপ্টারের পিডিএফ আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে ক্লাস শুরু, যে চ্যাপ্টার যখন শুরু হচ্ছে সেই চ্যাপ্টারের পিডিএফ দিয়ে দিচ্ছি। যারা প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নিতে পারেন, মোবাইল থেকে দেখবেন, যারা কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করেন যে লেকচার বুকটা প্রিন্টেড কপি নেবেন তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন, কারণ এটা লাইব্রেরিতে দেওয়া নাই, আমার কাছে অর্ডার দিলে আমি কুরিয়ারে পাঠিয়ে দিব, ঠিক আছে। নেক্সট দেখেন, এখন আমরা চলে যাব হচ্ছে, আমি লিখিত ফরম্যাট করে দেওয়ার কারণ আছে, কিন্তু আমি চাই যে লিখিত এখানে 60% হয়ে যাক, যাতে যারা ছোটখাটো চাকরির প্রস্তুতি নেয় তাদের যেন লিখিতের জন্য আলাদা করে কোর্স না করা লাগে। হ্যাঁ দেখেন, এবার দেখেন, মূল কনসেপ্ট না বুঝলে অঙ্ক মজা নাই, বুঝছে। কি আপনি ক্লাস আজকে প্রথম করলে তো বুঝতে পারবেন না, আপনি ক্লাসে তো বলা লাগে না যে মেসেঞ্জারে কি পড়াবো। অনুপাতের ক্লাস হচ্ছে আজকে 7 নাম্বার বা 8 নাম্বার ক্লাস, এখন অনুপাতের কোন অঙ্কগুলো আজকে করাবো এটা কি বলা সম্ভব? বা ক্লাস আপনি প্রথম থেকে করলে তো নিজেই বুঝবেন যে কালকে কোনটা করাবে। হ্যাঁ, কোনো একটা টপিক যখন শুরু হবে আপনি একদম সিরিয়ালি ক্লাস করলে আমাকে জিজ্ঞাসা করা লাগবে না যে মেসেঞ্জারে বলে দেবো। মেসেঞ্জার আলাদা গ্রুপ আছে, আপনি মেসেঞ্জার গ্রুপে যুক্ত হবেন। হ্যাঁ, পিডিএফ 7 নাম্বার ক্লাসের ক্যাপশনে দেখবেন অনুপাতের পিডিএফ দেওয়া আছে। ক্লাস করেন নিয়মিত, সবই বুঝতে পারবেন। দেখেন, 72 কেজি ওজন বিশিষ্ট একটি মিশ্রণে এ এর 17 ভাগ, বি এর 3 ভাগ এবং সি এর 4 ভাগ দ্বারা গঠিত। মিশ্রণে বি এর পরিমাণ কতটুকু আছে? তার মানে একটা মিশ্রণের মধ্যে কি কি আছে? 72 কেজি একটা মিশ্রণ, 72 কেজি বিশিষ্ট একটা মিশ্রণ। তার মানে একটা মিশ্রণের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 72 কেজি। এই 72 কেজি মিশ্রণটা 3টা জিনিস নিয়ে গঠিত। একটা হচ্ছে এই মিশ্রণের 3টা উপাদান। একটা হচ্ছে এর মধ্যে এ নামে কিছু একটা উপাদান আছে, আর একটা হচ্ছে বি, এর মধ্যে বি নামে কিছু উপাদান আছে, আর একটা হচ্ছে সি, এর মধ্যে সি নামে কিছু উপাদান আছে। এই 3 উপাদান মিলে হচ্ছে 72 কেজি। এখন অঙ্কে কি বলছে? এর আছে 17 ভাগ, বির আছে 3 ভাগ, সির আছে 4 ভাগ। তার মানে A/B/C, এ কত ভাগ? এর আছে 17 ভাগ, তার মানে এর মান 17, বির আছে হচ্ছে 3 ভাগ, তার মানে বির মান হচ্ছে 3, সির আছে 4 ভাগ, তার মানে সি হচ্ছে 4। তার মানে A/B/C, খেয়াল করেন প্লিজ। আচ্ছা, আমাদের যে আগে যে অঙ্ক করতাম সেখানে আমাদের সরাসরি A/B/C এরকম বলা থাকতো মান, কিন্তু এখানে সরাসরি A/B/C না দিয়ে বলছে এর 17 ভাগ আছে, বির 3 ভাগ আছে, আর সির 4 ভাগ আছে। তার মানে A/B/C 17:3:4, এটা সরাসরি বলা ছিল না, আপনি বুঝে নেবেন ব্যাস। এখন অঙ্কে বলছে বি মিশ্রণে বি এর মান কতটুকু আছে, তাহলে কার মান চাইছে? বি এর মান। তাহলে আমি কি বলছিলাম? যার মান বের করতে বলবে সেইটা যাবে উপরে, যার মান বের করতে বলবে সেই অনুপাত উপরে। তো এখানে বি এর মান চাইছে, তার মানে বি এর যে অনুপাত 3 যাবে উপরে, আর নিচে অনুপাতের যোগফল, মানে অনুপাতের এই সবগুলো রাশির যোগফল। তাহলে 17 আর 3 20, 20 আর 4 24, সেটা যাবে নিচে। ইন্টু কি? ইন্টু হচ্ছে এই 3টা জিনিস মিলে মোট কত, এই এবিসি মিলে মোট কত? এই যে 72 কেজি, তাহলে 72 এখানে গুণ হবে। ব্যাস, এবার ক্যালকুলেশন। 24 দিয়ে 72 সরাসরি যায় 3 বার, 3 24 72, সরাসরি না পারলে ছোট ছোট করে নেবেন। প্রথমে 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটা যাবে 12 বার, 2 দিয়ে এটা যাবে 36 বার। এবার 12 দিয়ে 36 সরাসরি কয়বার যায়? 3 বার। তাহলে এই হলো 3 আর এই হলো 3, কি হবে? গুণ হবে। তাহলে 3 3 কত? 9, তাহলে 9 কেজি। তার মানে বি আছে কয় কেজি? 9 কেজি। তাহলে বি এর পরিমাণ হচ্ছে 9 কেজি। বুঝা গেছে? ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পানীয় লবণের 36 কেজি ওজনের একটি দ্রবণে, তার মানে একটা দ্রবণ যার মধ্যে পানি আর লবণ আছে, খেয়াল করুন প্লিজ। একটা দ্রবণের মধ্যে কি আছে? পানি আর লবণ। এই পানি আর লবণের 36 কেজি ওজনের একটি দ্রবণ। তার মানে এই যে এটা একটা দ্রবণ, এর মধ্যে কি আছে? ওয়াটার প্লাস সল্ট। কত? 36 কেজি। ওয়াটার প্লাস সল্ট মিলে আছে 36 কেজি। ওকে, ফাইন। এবার কি বলছে? 36 কেজি ওজনের একটি দ্রবণে লবণ ও পানির অনুপাত 4:5। তাহলে প্রথমে আছে লবণ, তার মানে সল্ট ইস টু ওয়াটার 4:5। আচ্ছা, তার মানে এই সল্ট আর ওয়াটার মিলে আছে 36 কেজি, আর সেখানে সল্ট এবং ওয়াটারের অনুপাত 4:5। তাহলে এর মধ্যে সল্ট আছে কতটুকু? তাহলে সল্ট যখন বের করবেন, সল্টের অনুপাত উপরে, সল্টের অনুপাত হচ্ছে 4, তাহলে 4 যাবে উপরে। নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে 5 আর 4 যোগ করলে 9, ইন্টু এই সল্ট আর ওয়াটার মিলে মোট পরিমাণ কত? 36 কেজি। 9 দিয়ে 36 যাবে 4 বার, এই 4 আর 4 গুণ করলে কত? 16। তাহলে 16 কেজি। তার মানে সল্ট আছে 16 কেজি, তাহলে ওয়াটার পানি কত? এই টোটাল 36 কেজি থেকে যদি আমি সল্ট 16 কেজি বাদ দেন, তাহলে 20 কেজি হচ্ছে পানি।
তার মানে আমরা প্রথমে মিশ্রণটা অ্যানালাইসিস করে বের করলাম যে এর মধ্যে কতটুকু সল্ট আছে কতটুকু ওয়াটার আছে বের করে ফেললাম এই 36 কেজির মধ্যে। এবার কি বলছে, যদি দ্রবণে আরো 6 কেজি পানি যোগ করা হয়, তার মানে এই যে দ্রবণটা ছিল 36 কেজির দ্রবণ, এর মধ্যে আরো 6 কেজি পানি, তাহলে নিউ যে মিক্সটা, নিউ মিক্স মানে নিউ মিক্সচার, নিউ মিক্সচার মানে কি, ওই যে পানি যোগ করার পরে, তাহলে 6 কেজি পানি যুক্ত করছেন, তার মানে পানির পরিমাণ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়াটার আগে ছিল 20 কেজি, এখন বর্তমান মিশ্রণে আগের 20 কেজির সাথে এই যে 6 কেজি যোগ হবে, তাহলে বর্তমান ওয়াটার 26 কেজি। এটুকু বুঝছেন? কিন্তু বর্তমান এই মিশ্রণে কিন্তু, নতুন মিশ্রণে কিন্তু সল্ট বাড়বে না, কারণ সল্ট তো নতুন করে যুক্ত করা হয় নাই, যুক্ত করছি পানি, তার মানে পানি 26 কেজি হয়ে গেছে। কিন্তু সল্ট বা লবণ আগেও 16 কেজি ছিল, এখনো 16 কেজি আছে। এখন এই যে নতুন মিশ্রণে আরো 6 কেজি পানি যোগ করা হলো, তাহলে নতুন দ্রবণে পানি ও লবণের অনুপাত, তার মানে এই যে নতুন যে দ্রবণ, এখানে পানি ও লবণের অনুপাত চাইছে, খেয়াল করেন। এবার অনুপাত চাইছে পানি ও লবণ, তার মানে প্রথমে পানি থাকবে, ওয়াটার ইস টু সল্ট, ওয়াটার ইস টু সল্ট, তাহলে ওয়াটার কত, ওয়াটার 26 ইস টু সল্ট কত, 16। অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ এখানে কাটাকাটি করার সুযোগ থাকলে করে দিতে হবে। 2 দিয়ে কাটা যায়, 8 দুগুণী 16, 13 দুগুণী 26, তার মানে 13 ইস টু 8, 13 ইস টু 8। ক্লিয়ার ব্যাপারটা? 13 ইস টু 8। ভুল করেন না, কি যোগ করছে আগে খেয়াল রাখতে হবে। এ তো মুখে মুখে করে, এইটুক করার পরে তো মুখে মুখে করে ফেলা যায়, এত কিছু তো করার দরকার নাই, তাই না? ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা থাকলে বলবেন, সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করবেন। হ্যাঁ, নেক্সট। এটা কিন্তু করাইছি গত ক্লাসে, এটা করাইছি, সুতরাং এটা আমি স্কিপ করছি। আচ্ছা, এই যে দেখেন, এইগুলো অনেকে এক্স ধরে করে, কখনো এক্স ধরে করবেন না। একজন আরেকজনের দ্বিগুণ, অর্ধেক এইসব আসলে এখন থেকে এগুলো সব অনুপাত দিয়ে করবেন, ক্লাসে কিন্তু বুঝাইছি। কি বলছে, কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, এবং ক্ষয়ের টাকা গয়ের টাকার 3/5 অংশ। বলছে ক ও গয়ের টাকার অনুপাত কত, যা অনুপাত চাইছে। এখানে 3 জন লোক আছে, ক খ গ, ক খ গ, তাহলে আমাকে যেভাবেই হোক ক খ ক ইস টু খ ইস টু গ এই ধারাবাহিক অনুপাত বের করলে হয়ে যাবে। দেখেন, ক এর টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, তাহলে আমাকে বলেন এই ক আর ক্ষয়ের টাকা এক্স, একজনের এক্স আরেকজন 2x এসব ধরবো না, অনুপাত করব। আমাকে বলেন ক ইস টু খ কত হবে। যেহেতু একজনের টাকা আর একজনের টাকার দ্বিগুণ, তার মানে একজনের হবে 1, একজনের হবে 2। এখন কার 1 কার 2, এটা নিয়ে যারা বেশি টেনশন করে, কোনো টেনশন করার দরকার নেই। যার বেশি তার হবে 2, যার কম তার হবে 1, এত টেনশন করার দরকার কি। এবার বলছে কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, তার মানে কয়ের টাকা হচ্ছে ক্ষয়ের টাকার দ্বিগুণ, মানে খর কাছে যা আছে কর আছে তার ডাবল, তার মানে কয়ের কাছে বেশি আছে, ক্ষয়ের কাছে কম আছে, তাহলে কর হবে 2 টাকা আর খর হবে 1 টাকা। এইটুকুর জন্য তো আহামরি টেনশন করার দরকার নেই। এবার বলছে ক্ষয়ের টাকা গয়ের টাকা 3/5 অংশ, তার মানে খ ইজ ইকুয়াল টু গ এর 3/5। এই যে খ ইকুয়াল টু গ এর 3/5, এই যে ক্ষয়ের টাকা গয়ের টাকা 3/5, ওইটাই লিখছি এখানে, খ ইকুয়াল টু গ এর 3/5, তাহলে খ ইজ ইকুয়াল টু গ এর মানে গুণ। এখন থেকে ওই এর লিখবেন না, এর থাকলেই গুণ লিখবেন। এখান থেকে আমরা খ আর গ এর অনুপাত বের করবো, তাহলে গ এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে খ এই গ এসে ভাগ হলো ইজ ইকুয়াল টু 3/5, তার মানে খ ইস টু গ ইজ ইকুয়াল টু 3:5। বুঝছেন? এই যে ক ইস টু খ পেয়ে গেছি, খ ইস টু গ পেয়ে গেছি, এই দুটাকে কম্বাইন করে এখন ক ইস টু গ তৈরি করতে হবে। তাহলে খ ইস টু গ এখানে নিয়ে আসেন, যে খ ইস টু গ ইজ ইকুয়াল টু কত, 3:5। এবার দর নিয়ম, তাহলে দর নিয়ম করলে ক ইস টু খ ইস টু গ বেরোবে। তাহলে প্রথমে এই দুটা গুণ, 3 দুগুণী 6, তারপরে এই বরাবর গুণ 5 3 অক্ষে 3, তারপরে এই বরাবর গুণ 5 অক্ষে 5, তাহলে ক ইস টু খ ইস টু গ 6 ইস টু 3:5। অঙ্কে চাইছে কি ক ইস টু গ, তাহলে ক মানে প্রথমটা মানে 6, গ মানে দ্বিতীয়টা মানে 5, তাহলে ক ইস টু গ কত, 6:5। খুবই সিম্পল না, খুবই সহজ না, সহজ কিনা? এটা কি বুঝছেন? এখানে কি বোঝা গেছে? নেট প্রবলেম কি? একজন বলছেন নেটওয়ার্ক প্রবলেম, আসলে কি নেট প্রবলেম? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, নেটওয়ার্ক প্রবলেম কি? এখন থেকে কখনোই কয়ের টাকা ক্ষয়ের টাকার দ্বিগুণ, ক্ষয়ের টাকা কয়ের টাকার অর্ধেক, এগুলা একজনকে এক্স আর একজনকে 2x এসব ধরবেন না, অনুপাত ধরবেন।
একজন আরেকজনের দ্বিগুণ বা একজন আরেকজনের অর্ধেক মানে একজনের 1 হবে আর একজনের 2 হবে। কার 1 কার 2? যার বেশি তার 2, যার কম তার 1। এটা তো খুবই সহজ। নেক্সট, 50 থেকে বড় দুইটি সংখ্যার যোগফল 200 হলে সংখ্যা দুইটির সম্ভাব্য অনুপাত কত? আচ্ছা, এটার আগে আমি এটাকে 100 থেকে বড়। আচ্ছা, কোনো সমস্যা নেই। দেখেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসিএস পরীক্ষায় এই 46তম বিসিএস প্রিলিমিনারিতেও এই প্রশ্ন আসছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, এইটা আপনাকে বোঝার জন্য আপনাকে প্রথমে একটা থিওরি বুঝতে হবে। হ্যাঁ, থিওরিটা বোঝেন। কতগুলো, খুব ইম্পর্টেন্ট থিওরি, অনেকবার আসছে। কতগুলো রাশির যোগফল, কতগুলো রাশির যোগফল তাদের অনুপাতের রাশিগুলোর সমষ্টি দ্বারা সবসময় নিঃশেষে বিভাজ্য হবে। সবসময় নিঃশেষে বিভাজ্য হবে। খুবই গুরুত্বপূর্ণ এই থিওরি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এতবার পরীক্ষায় আসছে এখান থেকে বিভিন্ন জায়গাতে। কতগুলো রাশির যোগফল তাদের অনুপাতের রাশিগুলোর যোগ সমষ্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সবসময়। মানে বিষয়টা হলো এরকম, দেখেন এদিকে তাকান। মনে করেন, এক্সাম্পল দিচ্ছি, দুটি সংখ্যার যোগফল মনে করেন যে 50, দুটি সংখ্যার যোগফল মনে করেন 70। সংখ্যা দুটির অনুপাত কত? সংখ্যা দুটির অনুপাত কত? দেখেন, আমি 1 নাম্বার অপশনে লিখলাম 3:7। হ্যাঁ, আমি 2 নাম্বার অপশনে লিখলাম 9:5। আমি 3 নাম্বার অপশনে লিখলাম 3:4। আমি 4 নাম্বার অপশনে লিখলাম 2:5। দেখেন, আমি বলছি দুইটা সংখ্যার যোগফল হচ্ছে 70, বলছি ওই সংখ্যা দুইটার অনুপাত কত। খেয়াল করবেন প্লিজ। এখন আমরা একটা থিওরি পড়ছি যে কতগুলো রাশি, বা এই রাশি না বলে কিন্তু সংখ্যাও বলতে পারে, কতগুলো সংখ্যার, হ্যাঁ, কতগুলো রাশি বা কতগুলো সংখ্যার কি যোগফল কি হবে? তাদের মানে কার? ওই সংখ্যাগুলোর অনুপাতের রাশিগুলোর সমষ্টি দ্বারা সবসময় নিঃশেষে বিভাজ্য। তার মানে সোজা কথা, কতগুলো সংখ্যার যে সমষ্টি, কতগুলো সংখ্যার যোগফল, সেই যোগফল কি হবে? ওই সংখ্যাগুলোর যে অনুপাত আছে না, সেই অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা সবসময় নিঃশেষে বিভাজ্য। তাহলে এখানে দুইটি সংখ্যার যোগফল হচ্ছে 70, বলছে সংখ্যা দুটোর অনুপাত কত? তাহলে এই 70 কি ওই সংখ্যা দুটার সমষ্টি না? তাহলে এই 70 কি হবে জানেন? এই 70 ওই সংখ্যা দুটার অনুপাতের যোগফল দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখন 1 নাম্বার অপশন আছে, অনুপাত হচ্ছে 3:7। তার মানে সংখ্যা দুটার অনুপাত যদি 3:7 হয়, তাহলে এই অনুপাতের যোগফল 3 আর 7 যোগফল কত? 3 আর 7 যোগফল হচ্ছে 10। এই যে সমষ্টি, সংখ্যা দুটার সমষ্টি 70, এটা কি 10 দ্বারা বিভাজ্য? ইয়েস। তার মানে এইটা কি? এইটা হচ্ছে, যেহেতু সমষ্টিকে যেহেতু এই অনুপাতের এই যোগফল দ্বারা ভাগ করতে পারতেছি, তার মানে এটা হতে পারে। বোঝা গেছে? এখন এই যে সংখ্যা দুটার সমষ্টি, এখানে অনুপাতের যোগফল এই 4 আর 3 কত? 7। এই 7 দিয়ে কি 70 ভাগ যায়? ইয়েস। তার মানে এটাও হতে পারে। এখানে অনুপাতের যোগফল কত? 9 আর 5 14। এই 14 দিয়ে কি 70 ভাগ যায়? ইয়েস। 5 14 তে 70, তার মানে এটাও হতে পারে। এখানে অনুপাতের যোগফল কত? 2 আর 5 কত? 7। এই 7 দিয়ে 70কে ভাগ করা যায়, তার মানে এটাও হতে পারে। আপনারা কি বুঝছেন? মানে সোজা কথা, কতগুলো সংখ্যার যে সমষ্টি, সেই সমষ্টি ওই সংখ্যাগুলোর অনুপাতের যে রাশি আছে না, সেই অনুপাতের রাশিগুলোর যোগফল দ্বারা সবসময় নিঃশেষে বিভাজ্য। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ। তার মানে এখানে 4টা অপশনেই
অনুপাতের রাশিগুলোর যোগফল দিয়ে এটাকে আমি ভাগ করতে পারতেছি, সুতরাং এরা প্রত্যেকেই কি ওই সংখ্যা দুটার অনুপাত হতে পারে, ওই সংখ্যা দুটার অনুপাত হতে পারে, সবগুলাই সবগুলাই। আপনারা কি বুঝছেন? এই থিওরি কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, থিওরি কি বুঝছেন? থিওরি না বুঝলে কিন্তু বিপদ। এখানে শুধু দুইটা না, এখানে তিনটা সংখ্যার। এখন যদি মনে করেন যে ভাই এটা কেমনে হইল, কেমনে হইল, দেখেন আমি যদি এখানে সংখ্যা দুইটা 21 আর 49, দেখেন সংখ্যা দুইটা দিয়ে 21 আর 49 হয়, এই যে দেখেন এই দুইটার যোগফল কিন্তু 70, আবার এদের অনুপাত 3:7, খেয়াল করে দেখেন 3:7। আমি যদি সংখ্যা দুইটা যদি বলি 30 আর 40, দেখেন এদিকে তাকান, এদের যোগফল কিন্তু 70 আর এদের অনুপাত দেখেন 3:4, এই যে এটার সাথে মিলবে। আমি যদি সংখ্যা দুইটা যদি বলি 45 আর হচ্ছে 9 সরি আমার ভুল হয়েছে, এখানে 9:5 লিখতে হবে, এটা 9:5, এটা 9:5, প্লিজ একটু কাইন্ডলি একটু এটা 9:5, আমি ওখানে 14ই ধরছি, হ্যাঁ এটা 9:5, 9:5, জি আমার ভুল হয়েছে, 9:5 হয়। তাহলে এটা কত হচ্ছে 45 আর হচ্ছে 25, দেখেন এদের যোগফল 70 আর এদের অনুপাত হচ্ছে 9:5। তারপর এখানে যদি বলি 5 আর 2 7, 10, 20 আর 50, এদের যোগফল 70 আর এদের অনুপাত 2:5। দেখছেন এই সবগুলো ক্ষেত্রেই কিন্তু যোগফল 70 আর কিন্তু অনুপাতটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। তার মানে যোগফল যদি 70 হয় দুটা সংখ্যার, সেক্ষেত্রে কিন্তু অনুপাত বিভিন্ন রকম হতে পারে। এই যে দেখুন যখন 3:7 তখন এটা, যখন 3:4 তখন এটা, যখন 9:5 তখন এটা, যখন 2:5 তখন এটা, কিন্তু প্রত্যেকবারই কিন্তু দেখছেন এই অনুপাতের যোগফল দিয়ে কিন্তু এই সমষ্টিকে ভাগ করা গেছে। ক্লিয়ার হয়েছে? এবার কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আর এই যে এখানে আমার ভুল হয়েছিল, 9:5 মনে মনে হিসাব 9:5ই ধরছি আর যাই উল্টা বলছি। তার মানে দেখেন এই যে 30 আর 40 যোগ করে 70 হয়, 20 আর 50 যোগ করে 70 হয়, 45-25 যোগ করে 70 হয়, 21-49 যোগ করে 70 হয়। তাহলে যোগফল 70 বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে, সেক্ষেত্রে বিভিন্ন রকমের অনুপাত আসতে পারে। কিন্তু অবশ্যই অনুপাতের যোগফল দ্বারা যদি এটা বিভাজ্য না হয়, সেক্ষেত্রে ওই অনুপাতটা হতে পারে না। ঠিক আছে, ওকে? তাহলে আমরা একটা জিনিস শিখলাম, সেটা কি বলেন তো, যে কতগুলো সংখ্যার অনুপাতের যোগফল দ্বারা ওই সংখ্যাগুলোর সমষ্টি অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। এইবার আমরা এই প্রশ্ন সলভ করব। দেখেন কি বোঝেন নাই, কি বোঝেন নাই বলেন তো, কি বোঝেন নাই সেটা বলতে হবে। আমি বুঝিনি, কি বুঝিনি সেটাই যদি না বোঝেন তাহলে তো সমস্যা। যোগফল 70, আমাকে বলেন যোগফল 70, সংখ্যা দুটো যোগফল 70। আচ্ছা যোগফল 70 তো ভাই বললাম একটা সংখ্যা 30 একটা সংখ্যা 40, এতে কি যোগফল 70 হয় না? এক্ষেত্রে অনুপাত কত হয়? এই দুটার অনুপাত কত? 3:4। এই যে 3:4 অনুপাত, এই 3 আর 4 এর যোগফল কত? 7। এই 7 দিয়ে কি অনুপাতের, এই দুটার অনুপাতের যে যোগফল, এই অনুপাতের রাশিগুলোর যে যোগফল, এই যোগফল দিয়ে সংখ্যাগুলোর সমষ্টি ভাগ যাবে, তাই বলছি। কিন্তু আমি যদি বলি যে সংখ্যা দুইটা হচ্ছে 45 আর হচ্ছে 25, তাতেও তো 70 হচ্ছে, কিন্তু 45 আর 25 এর অনুপাত তো ভাই 9:5, 9:5। এই 9 আর 5 এর যোগফল যে 14, সেই 14 দিয়েও তো 70 ভাগ যায়। এই কথাটা বলতেছি যে দুইটা কতগুলো সংখ্যার সমষ্টিকে ওই সংখ্যাগুলোর যে অনুপাত, সেই অনুপাতের সমষ্টি দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। তাহলে এখন এখানে কি বলছে? 50 থেকে বড় দুইটি সংখ্যার যোগফল 200। তার মানে এখানে দুইটা সংখ্যার কথা বলছে, খেয়াল করেন, দুইটা সংখ্যার কথা বলছে, সেই দুইটা সংখ্যার যোগফল কত? 200। 200 কোশ্চেনে বলছে সংখ্যা দুইটির সম্ভাব্য অনুপাত। সম্ভাব্য অনুপাত বলার কারণ বুঝছেন এবার? খেয়াল করেন, সম্ভাব্য অনুপাত বলার কারণ এই জন্যই, কারণ ওই যে দেখালাম যে সংখ্যা দুইটার যোগফল যখন 70, সেক্ষেত্রে অনুপাত 3:4 হতে পারে, 9:5 হতে পারে, 3:7 হতে পারে।
2:5 ওই দেখালাম না, তার মানে যোগফল 70, সংখ্যা দুইটার অনুপাত বিভিন্ন কিছু হতে পারে। এই জন্য বলছে যে সংখ্যা দুটি সম্ভাব্য অনুপাত। কেন? কারণ দুটা সংখ্যার যোগফল যদি 200 হয়, সেক্ষেত্রে সংখ্যা দুটার অনুপাত বিভিন্ন রকম হতে পারে। তাদের মধ্যে অপশনে কোনটা? এখন আমরা তো জানি যে দুইটা সংখ্যার অনুপাতের যোগফল দিয়ে এদের সমষ্টি ভাগ যাবে। তাহলে যদি এই অপশনটা উত্তর হয়, তার মানে এখানে যে অনুপাতের যোগফল, এই যে 9 আর 2 কত, 9 আর 2 11, এই 11 দিয়ে 200 ভাগ যেতে হবে। দেখুন যায় কিনা। 11 দিয়ে 20, এই যে 20-এর মধ্যে 11 যাবে একবার, থাকলো 9, 9 এর পরে 0, 90, 90 কি 11 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে বাদ। 5 আর 2 কত, 7, এই 7 দিয়ে 200 কে ভাগ করেন। 7 দিয়ে সরাসরি 20-এর মধ্যে 7 যাবে 2 বার, 7 2 14, থাকলো 6, 6 এর পর 60, 60 কে তো 7 দিয়ে ভাগ যায় না, তাহলে 7 দিয়েও গেল না। এই যে 5, 7 আর 2 কত, 9, 9 দিয়ে 200 কে ভাগ করেন। 20-এর মধ্যে 9 যাবে 2 বার, 9 2 18, থাকলো 2, 2 এর পরে 0, 20, আবার 9 2 18, কিন্তু ভাগ শেষ থেকে যাচ্ছে, তার মানে এটা দিয়েও হলো না, তাহলে এটা আমাদের উত্তর। এখানে অনুপাতের যোগফল 3 আর 2 কত, 5, 5 দিয়ে 200 কে ভাগ করেন। তো 5 দ্বারা বিভাজ্যতা কি? লাস্টে 0 বা 5 থাকতে হবে, যে লাস্টে 0 আছে, তার মানে এই সংখ্যা, এই অনুপাতের যোগফল দুইটা ভাগ গেছে, সুতরাং ডি নাম্বার অপশন ইজ রাইট। এর সহজভাবে আর কি বোঝাবো? এবার যারা যারা বলতেছেন কঠিন লাগে, যে কে বলছে? সুরভি, হ্যাঁ কি ময়না সুরভি না, সেরাতুম ময়না সুরভি, আপনি কি বুঝছেন? এবার কাইন্ডলি একটু বলেন তো। আর কে কে বলছিল যে বুঝি নাই? আর একজন কে যেন বলছিল। প্রশ্নে যদি বলতো সংখ্যা দুটি কি কি, সংখ্যা দুটি তো অনেক কিছু হতে পারে, এই জন্য বলবে না। প্রশ্নে সংখ্যা দুটি কি কি, এটা তো বলবে না, কারণ সংখ্যা দুটি তো অনেক কিছু হতে পারে, এটা চাইবে না। সংখ্যা দুটি কি কি এটা চাইবে না, কারণ সংখ্যা দুটার অনুপাত, সংখ্যা দুটা কি কি, এটা তো অনেক কিছু হতে পারে, তাই না? এই জন্য চাইবে না। আশা করি বুঝছেন। এবার দেখেন, এই যে এটা 46তম বিসিএস প্রিলিমিনারি থেকে আসছে। এই যে 50-এর থেকে বড় বিষয়টা, এই যে এখন বুঝবেন, সমস্যা নেই। এই যে দেখেন 100 থেকে বড়, খেয়াল করেন, 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যা, তার মানে পূর্ণ সংখ্যার যোগফল 500, তার মানে দুইটা সংখ্যার যোগফল 500, এবং বলে দিয়েছে সংখ্যা দুইটা প্রত্যেকে 100-র চেয়ে বড় হবে। ওকে ফাইন। বলছে সংখ্যা দুটির সম্ভাব্য অনুপাত, সংখ্যা দুটির সম্ভাব্য অনুপাত, এই যে 9:1 মানে 9:1, এখানে ইস টু না দিয়ে, ইস টু না বলে 2 বলতেছে, সমস্যা নাই। 9:1 মানে 9:1, 5:2 মানে 5:2, বুঝছেন? তাহলে আমরা কি পড়ছি? 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল 500, তার যোগফল 500, সংখ্যা দুটি সম্ভাব্য অনুপাত। এখন আমরা জানি যে সংখ্যাগুলোর অনুপাত ওই সংখ্যাগুলোর সমষ্টি অনুপাতের যোগফল দ্বারা বিভাজ্য হবে। তাই 9 আর 1 যোগ করলে কত হয়? 10। এই 10 দ্বারা কি 500 বিভাজ্য? ইয়েস, তার মানে এটা হতে পারে। 5 আর 2 যোগ করলে কত হয়? 7। এই 7 দ্বারা কি 500 বিভাজ্য? দেখেন, এই 50-এর মধ্যে 7 যায় 7 বার, 7 সাথে 49, থাকলে 1, 1 এর পরে 0, 10, 10 কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না, বাদ। 5 আর 2 কত? 5 আর 3 কত? 8, 8 দিয়ে ভাগ যায়। দেখেন 50-এর মধ্যে 8 যাবে, 5 8 40, 6 48, থাকলো 2, 6 48, থাকলো 2, 2 এর পরে 0, 20, 8 2 16, আরো 4 থেকে যাচ্ছে, মানে এটা দিয়েও গেল না। 3 2 2, 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 5 দিয়ে কি 500 বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্যতা সূত্র, লাস্টে 0 বা 5 থাকতে হবে, এখানে লাস্টে 0 আছে, তার মানে এই সংখ্যা, তার মানে সম্ভাব্য অনুপাত আমার এইটা হচ্ছে আর এইটা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এরকম দুইটা অপশন কেন আসলো? কারণ আমরা একটু আগে দেখে আসলাম যে দুইটা সংখ্যার যোগফল 70, তাদের অনুপাত 3:7 হতেছিল, 9:5 হয়েছিল, 2:3 হয়েছিল, মানে অনুপাত কিন্তু অনেক কিছু হয়েছিল, মনে আছে? এটা হলো সেই কেস। ময়না না মনিয়া। আচ্ছা আচ্ছা, আরে লিখিত নিয়ম, এটা তো এমসিকিউ প্রশ্ন, লিখিত তো এটা আসবেই না। হ্যাঁ, লিখিত নিয়ম কি দেখবেন, যেটা আসবেন, যেটা লিখিত আসবে সেটা আমি নিজেই করে দেবো, আপনার বলা লাগবে না। এখন প্রশ্ন হচ্ছে এই দুইজনের মধ্যে কে, সেটা আপনাকে এখন চেক করতে হবে। ওই যে কোশ্চেনে বলে দিছে 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যা, মানে এখন যেহেতু আগে যে প্রশ্নটা সলভ করলাম, সেখানে কিন্তু ভাইয়া একটা অপশনে কিন্তু এই অনুপাতের যোগফল দিয়ে ভাগ গেছিল, তাই আর বাকি কিছু করা লাগে নাই। বাট এখানে একাধিক অপশন হতে পারে উত্তর, সেক্ষেত্রে আপনাকে এখন সংখ্যা দুইটাও বের করতে হবে। দেখেন
তাইলে যদি অনুপাত, এদিকে তাকান, যদি অনুপাত 9:1 হয়, যদি অনুপাত 9:1 হয়, সেক্ষেত্রে সংখ্যা দুইটা কে কে? এদিকে তাকান। তাইলে আমি প্রথম সংখ্যা বের করব। তাহলে প্রথম সংখ্যা যখন বের করবেন, এদিকে তাকান, যেটা বের করবেন সেই অনুপাত উপরে। তাহলে প্রথম সংখ্যা বের করবো, তার মানে প্রথম অনুপাত উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, এই যে 9 আর 1 যোগ করলে হয় 10, ইন্টু এদের মোট সমষ্টি কত? 500। এই 0 0 ক্যান্সেল, 5 9 45, একটা 450, তার মানে প্রথম সংখ্যাটা 450। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? দ্বিতীয় সংখ্যাটা, এই যে দুটা সংখ্যার যোগফল 500, এই 500 থেকে এই যে একটা সংখ্যা, আর একটা সংখ্যা 450 বেরিয়েছে, এটা বিয়োগ করে দেন। তার মানে যদি অনুপাতটা 9:1 হয়, সেক্ষেত্রে একটা সংখ্যা হচ্ছে 450, একটা সংখ্যা হচ্ছে 50। কিন্তু কোশ্চেনে বলছে 100 থেকে বড় দুটি পূর্ণ সংখ্যা, তার মানে কোশ্চেন অনুসারে এখানে যে দুটো সংখ্যার কথা বলা হচ্ছে তারা প্রত্যেকেই 100-র চেয়ে বড়। কিন্তু যদি এইটাকে আমি উত্তর হিসেবে নেই, সেক্ষেত্রে একটা সংখ্যা আসতেছে 450, যা 100-র চেয়ে বড়, এটা শর্ত মানছে, কিন্তু একটা সংখ্যা আসতেছে 50, যা 100 থেকে ছোট, যা 100 হতে ছোট, যা শর্ত মানছে। সুতরাং এটা উত্তর হতে পারে না। তার মানে আমার একটাই অপশন আছে, এই যে 3:2। এবার কি বুঝছেন? কিন্তু আগে যে অঙ্কটা সলভ করে আসলাম, সেখানে কিন্তু এরকম একাধিক অপশন আমার সম্ভাব্য উত্তর আসছিল না, তাই কিন্তু আর পরবর্তীতে সংখ্যাগুলো বের করে আমার দেখানো লাগেনি। বোঝা গেছে? এখন যদি মনে করেন যে ভাই 3:2 দিয়ে আমি সংখ্যা দুইটা বের করবো, করেন, সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। 3:2 এটা দিয়ে আপনারা সংখ্যাগুলো বের করবেন, 3:2। তাহলে প্রথম সংখ্যা কত হবে? যে প্রথম সংখ্যা কত হবে বলেন? যেটা বের করবেন সেই অনুপাত উপরে, তার মানে 3 যাবে উপরে, নিচে অনুপাতের যোগফল, এই 3 আর 2 যোগ করলে হয় 5, ইন্টু এই দুজনের মোট যোগফল কত? এই যে 500। এই 5 দিয়ে 500 যাবে একবার, 100 বার, 3 দিয়ে 100 গুণ করে 300, তার মানে একটা সংখ্যা 300। তা দুইটার যোগফল যদি 500 হয়, তার মধ্যে একটা যদি 300 হয়, তাহলে আর একটা কত? এই 500 থেকে 300 বাদ দেন, তার মানে দ্বিতীয় সংখ্যা হবে 200। এই দেখেন, একটা সংখ্যা 300, একটা সংখ্যা 200, দুইজনেই কিন্তু 100-র চেয়ে বড়, এই শর্তটা মানছে এই অপশনটা, তাই এটা উত্তর। এবার কি ক্লিয়ার হয়েছে? এবার কি বুঝছেন? তার মানে একাধিক অপশন যখন আসবে, তখন আপনাকে সংখ্যাগুলো বের করে চেক করে দেখতে হবে যে এই শর্তটা মানছে কিনা। না বুঝলে এবার প্রশ্ন করেন প্লিজ। আর এগুলো কিন্তু আগেই বুঝাইছি, আর যারা এগুলো এইভাবে বের করা বোঝেন নাই, তাদের তো একটু ঝামেলা হবেই। তারা এরকম করবেন, ধরে নেবেন, ধরি একটা সংখ্যা 9x আর একটা সংখ্যা 1x মানে x। এখন এই দুটা সংখ্যার যোগফল হবে 500, তবে 9x plus x is equal to 500, তাহলে 10x is equal to 500, তাহলে x equal to এই 10 দিয়ে এটা ভাগ করলে 50, x এর মান 50, x এর মান এখানে বসায় দেন 50, তো 50 গুণ 9 মানে 450, আর একটা হচ্ছে এই যে x, শুধু x মানে 50, তার মানে একটা সংখ্যা 50, একটা সংখ্যা 450। এতখানি করতে একটু সময় বেশি লাগতেছে না, এজন্য x না ধরে ওইটা করছি। এবার কি বোঝা গেছে প্লিজ? হ্যাঁ, আচ্ছা। এবার আগে যে অঙ্কটা দেখেন, আগের অঙ্কটা কিন্তু কি বলছিল? 50 থেকে বড় দুইটি সংখ্যার যোগফল 200 হলে সংখ্যা দুইটির সম্ভাব্য অনুপাত কত? এখন এই অপশনগুলোর মধ্যে কেবল একটা অপশনই আমার অনুপাতের যোগফল দিয়ে এটা ভাগ গেছিল, তাই আমরা আর 50 থেকে বড় কিনা সংখ্যাগুলো আসতেছে কিনা এটা চেক করি নাই। এখানেও যদি একাধিক অপশন এরকম অনুপাতে মিলে যেত, তখন আমরা কিন্তু চেক করতাম যে কোনটা দিয়ে আসতেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এবার দেখেন, দুটি সংখ্যার অনুপাত 2 এবং এদের পার্থক্য 15। খেয়াল করেন প্লিজ। দুইটা সংখ্যার অনুপাত 2 এবং এদের পার্থক্য 15। দুইটা সংখ্যা বলছে ছোট সংখ্যাটি কত? এখানে কয়টা সংখ্যা? দুইটা সংখ্যা ধরলাম, একটা সংখ্যা হচ্ছে x, একটা সংখ্যা y। ধরি সংখ্যা দুই লিখবেন, ধরি সংখ্যা দুটি x ও y। তাহলে সংখ্যা দুইটা কি? x ও y। এবার কি বলছে? দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 2। অনুপাত মানে কি? ভাগফল, অর্থাৎ x ডিভাইডেড বাই y। এই যে অনুপাত মানে x বাই y ইজ ইকুয়াল টু 2। এখন ভাই 2 কেমনে অনুপাত হয়? আরে ভাই, অনুপাত 2 মানে 2:1, মানে 2 এর নিচে কিছু নেবেন, 1 আছে। বুঝছেন? এটা বলা লাগতেছে না। তো অনুপাত 2 মানে আসলে 2:1, তাই 2:1 মানে 2/1। তো এটা না বললেও সমস্যা নেই, আড়াআড়ি গুণ করে দেন, আড়াআড়ি গুণ করে দেন। আড়াআড়ি গুণ করলে এই 1 এর সাথে x গুণ হয়ে যাবে x, আর 2 এর সাথে y গুণ হবে 2y। তাহলে x ইকুয়াল টু 2y, এটা একটা রিলেশন পাইলাম। বলছে এদের পার্থক্য 15। পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ এই দুইজনের বিয়োগফল 15, মানে x মাইনাস y ইজ ইকুয়াল টু 15। এবার অঙ্কে চাইছে কি? ছোট সংখ্যাটি কত? কোনো সমস্যা নাই, যাই স্যার। এবার আমরা এই যে x এর যে একটা মান বেরিয়েছিল 2y, এই প্রথম রিলেশন থেকে এই x এর ভ্যালুটা এখানে বসাই দিব। তাহলে x এর মান কত? 2y। তাহলে x এর পরিবর্তে 2y বসাই দেন, মাইনাস y ইজ ইকুয়াল টু 15। 2y থেকে y গেলে y ইকুয়াল টু 15। এখন y এর মান 15। এখন y এর মান বেরোইছে মানে কি? ছোট সংখ্যা বেরোইছে না বড় সংখ্যা বেরোইছে? এই জায়গাতে অনেকে কনফিউশনে ভোগে। ভাইয়া একটু তাকান, যদি আপনার কনফিউশন হয়, আপনি y এর মানটা এখানে বসাই দিলে x এর মানটাও বের করে নেবেন।
ওয়াই এর মান 15 এখানে বসান, তাহলে এক্স ইকুয়াল টু কি 2y না, তাহলে 2 ইন্টু ওয়াই এর মান 15, তাহলে 15 দুগুণ 30, অর্থাৎ এক্স এর মান 30, ওয়াই এর মান 15। এখন বলেন ছোটকে, একটা হলো 30, একটা হচ্ছে 15, তাহলে ছোটকে, ছোট হচ্ছে 15, 30 বড় না 15 বড়, 30 বড়, তার মানে ছোট 15, তাহলে আমাদের একটা সংখ্যা হচ্ছে 15, যে নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন আপনি যখন এদিকে তাকান, যখন বিয়োগ করছেন, বিয়োগ করার সময় আমি কি বলছিলাম, বিয়োগ করার সময় বড়টা সামনে থাকে বলেই কিন্তু এখানে ফলাফল পজিটিভ আসছে। এই যে 15 সামনে ধনাত্মক সংখ্যা না 15, তো দুইটা সংখ্যার বিয়োগফল ধনাত্মক আসার অর্থ হচ্ছে সামনের সংখ্যা বড়, তাই না? সামনে বড় সংখ্যা, পিছনে ছোট সংখ্যা বলেই তো বিয়োগফল এখানে পজিটিভ আসছে, বুঝছেন? যেমন 7 থেকে যদি 2 বিয়োগ করেন আসে 5, কিন্তু 2 থেকে যদি 7 বিয়োগ করেন আসবে -5। তার মানে সামনে বড় পিছনে ছোট, তখন যোগফলটা পজিটিভ, বিয়োগফল পজিটিভ আসে, কিন্তু সামনে ছোট পিছনে বড় তখন বিয়োগফলটা নেগেটিভ আসে। তাহলে এখানে x - y এর ফলাফল আসছে 15, যা একটা পজিটিভ সংখ্যা, তার মানে বুঝতে হবে x এর মান বড়। ঠিক আছে, তাহলে x বড়, তার মানে y ছোট, তার মানে y এর মান বেড়েছে, মানে ছোটটার মান বেড়েছে। ওকে, আচ্ছা নেক্সট, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে দেখেন, দুইটা সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ। দুইটা সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের 1/3 অংশ বলছে, সংখ্যা দুইটার অনুপাত কত? আমি ধরে নিচ্ছি যে সংখ্যা ধরি, সংখ্যা দুইটি এক্স ও ওয়াই। এবার প্রশ্ন কি বলছে, দুইটা সংখ্যার বিয়োগফল, বিয়োগফল মানে এই দুজনের বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই। এটা কেমন? এটা কেমন? যোগফলের, যোগফল মানে এক্স প্লাস ওয়াই এর 1/3 অংশ। 1/3 অংশ মানে 3 দিয়ে ভাগ। এই যে 1/3 অংশ মানে যোগফলের 1/3 অংশ মানে যোগফলকে 3 দিয়ে ভাগ। যোগফলের 1/4 অংশ মানে যোগফলকে 4 দিয়ে ভাগ। যোগফলের 1/5 অংশ মানে যোগফলকে 5 দিয়ে ভাগ। বুঝছেন? অথবা যদি এভাবে না বুঝেন, লিখবেন যোগফলের, যোগফল মানে এক্স প্লাস ওয়াই এর 1/3, এই যে এভাবে লিখবেন। এর মানে কি গুণ না, তখন এক্স প্লাস ওয়াই ইন্টু 1/3, তারপর আর গুণ করে দিলেও হবে। আর যে ভালো বোঝে সে একবারে লিখে ফেলবে যে যোগফলের 1/3 অংশ মানে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 3। এবার আর গুণ করতে হবে, আর গুণ করে বের করতে হবে কি তাদের অনুপাত, মানে এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু কত। এক্স ইস টু ওয়াই মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই কত, তাই না? এখন আর গুণ করেন, আর গুণ করলে এই 3 এই পাশে সে এইটার সাথে গুণ হবে, আর এর নিচে কিছু নাই মানে 1 আছে, সেই 1 এর সাথে গুণ হবে। ওটা দেখানোই কি আর না দেখানোই কি। আর গুণ করলে 3x মাইনাস 3y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। যেহেতু আমি এক্স ইস টু ওয়াই বের করবো না, এক্স বাই ওয়াই বের করবো, তাহলে এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, ওয়াই গুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে এই পাশে আছে 3x, এই প্লাস এক্স, এই পাশে আছে মাইনাস এক্স, ওই পাশে আছে ওয়াই, এই প্লাস মাইনাস 3y, ওই পাশে গেলে প্লাস 3y। 3x থেকে x গেলে 2x ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 3y মানে 4y। ঠিক আছে, এবার এক্স ওয়াই এক পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে এক্স আছে থাকলো, এই ওয়াই এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে ইজ ইকুয়াল টু 4 এই পাশে ছিল থাকলো, 2 এই পাশে গুণ আছে, এই পাশে যে ভাগ হবে। 2 এর নামটা পড়েন, 2 1 কে 2, 2 2 4, তাহলে উপরে 2 নিচে 1, তার মানে 2:1, তাহলে উত্তর কত? 2:1। খুবই সিম্পল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওকে, এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্ন। নেক্সট, আচ্ছা, যদি x is to y is equal to y is to z is equal to 1.5, এই 1.5 একটু তাকান, এই যে পয়েন্ট কিন্তু এখানে হয় না, বুঝছেন? এটা আমার ভুল হয়েছে। 1 পয়েন্ট হয় এখানে, আর এটা দ্বারা বোঝায় 1 গুণ 5, মানে ডট চিহ্ন যদি নিচে থাকে তাহলে বুঝবেন যে এটা হচ্ছে 1 আর 3 এর মধ্যে গুণ চিহ্ন, আর এই ডট চিহ্নটা যদি উপরে থাকে, মাঝের চেয়ে একটু উপরে, তখন এটা বুঝবেন দশমিক চিহ্ন। আবার বলছি, ডট চিহ্নটা যদি নিচে থাকে একদম নিচে, তখন বুঝবেন এইটা আর এটা গুণ আছে। যেমন x, এই যে গুণ, x আর y গুণ, কিন্তু যদি বলে 3 পয়েন্ট, এই যে 3, এটা তো 3 গুণ 2, কিন্তু 3.2 মানে পয়েন্ট থাকবে হচ্ছে দুজনের মাথার দিকে আর কি। হ্যাঁ, আমার একটু ভুল হয়েছে, এটা কারেকশন হবে। এই দশমিক চিহ্নটা কোথায় থাকবে বলেন তো? এই যে এখানে। তাহলে x is to y equal to y is to z equal to 1.5। ওকে ফাইন। এবার হচ্ছে z equal to 2 হলে x এর মান কত? প্রথমে দেখতে হবে কিসের মান নির্ণয় করতে বলছে। নির্ণয় করতে বলছে x এর মান। তো যেহেতু x এর মান বের করতে বলছে, তাহলে দেখতে হবে x কোথায় আছে। একটা জিনিস খেয়াল করেন, x is to y equal to y is to z equal to 1.5, তার মানে এই 1.5 ভ্যালুটা কার? এটা কি y is to z এর নাকি x is to y এর নাকি দুইজনের?
দুইজনের ভ্যালু মানে এইটার ভ্যালু 1.5, কারণ মাঝখানে সব জায়গায় ইকুয়াল, তার মানে এইটার ভ্যালু 1.5, আবার এইটার ভ্যালু 1.5, মানে আমি এইটা ইকুয়াল টু 1.5 লিখতে পারি, আবার এইটা ইকুয়াল টু 1.5 লিখতে পারি। যেহেতু আমাদেরকে এক্স এর মান বের করতে বলছে, তাহলে এক্স যেখানে আছে সেটা নিয়ে আমরা যাত্রা শুরু করব, ঠিক আছে? তাহলে এক্স আছে এখানে, তাহলে এইটার সাথে আমরা এই 1.5 নিয়ে কাজ শুরু করব। ওকে, তাহলে আমি লিখবো এক্স ইস টু ওয়াই ইজ ইকুয়াল টু 1.5, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই ইকুয়াল টু 1.5, তাহলে এক্স ইকুয়াল টু কে আড়াআড়ি গুণ করে দেন ওয়াই এর সাথে 1.5 ওয়াই, ব্যাস ক্লিয়ার। তার মানে আমাকে যদি এক্স এর মান বের করতে হয় তাহলে এই যে ওয়াই এর মান জানতে হবে, কারণ ওয়াই এর মানটা তো আমাদের জানা নেই। তার মানে এখন আমার টার্গেট ওয়াই এর মান বের করা, কারণ ওয়াই এর মান বের করতে পারলেই তো এক্স এর মান চলে আসবে। এই ওয়াই এর মান বের করবো, তাহলে ওয়াই এখন কোথায় আছে? ওয়াই আছে এখানে, তার মানে আমার এইটুক নিয়ে এখন কাজ শুরু করতে হবে। দেখেন, তার মানে আমি এখন এইটুকের সাথে এইটুক কাজ নেব, কারণ এইটুক মানেও এইটুক ইকুয়াল এইটা, তার মানে এইটার সাথে এখন এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, তাহলে ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 1.5, তাহলে ওয়াই ইস টু জেড ইজ ইকুয়াল টু 1.5, তার মানে ওয়াই ডিভাইডেড বাই জেড ইকুয়াল টু 1.5, তাহলে ওয়াই ইকুয়াল টু কি? আচ্ছা, ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 1.5, তাহলে ওয়াই ইকুয়াল টু কি? এই জেড এখানে যে গুণ হবে 1.5 জেড, এই জেড এর আবার ভ্যালু দেওয়া আছে 2, দেখছেন? তার মানে ওয়াই ইকুয়াল টু 1.5 ইন্টু জেড এর মান হচ্ছে 2। আচ্ছা, 15 দুগুণী কত? 30, 15 দুগুণী 30, দশমিকের পরে এক ঘর আছে, সুতরাং দশমিক এমন জায়গায় বসাবো যেন এক ঘর পরে একটা দশমিকের পরে এক ঘর থাকে, তার মানে এখানে বসাতে হবে। তার মানে 3.0, 3.0 মানে 3, অথবা এমনি বোঝা যায় 1.5 দুগুণী 3, 1.5 নামতা। এই যে ওয়াই এর মান পেয়ে গেছি, এই ওয়াই এর মান এখন এখানে বসাই দিলে হয়ে গেল। অতএব এক্স ইকুয়াল টু কি? 1.5 ইন্টু 3, 3 15 কত? 45, 3 15 45, আর এই যে দশমিক এক ঘর পরে আছে বসাই দিলাম, তাহলে 4.5, তাহলে এক্স ইকুয়াল টু 4.5। ক্লিয়ার? আপনাকে কনসেপ্ট বুঝতে হবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন। হ্যাঁ, কি করতে চাচ্ছেন এটা যদি না বোঝেন তাহলে কিন্তু হবে না। অঙ্কে চাইছে এক্স এর মান, তাহলে আমাকে এক্স কোথায় আছে সেখান থেকে যাত্রা শুরু করতে হবে। এক্স আছে এখানে, সুতরাং এইটুক নিয়ে কাজ শুরু করতে হবে। তাহলে এইটুকের সাথে এইটুক নিলাম, এখান থেকে দেখলাম আচ্ছা এক্স ইকুয়াল টু এইটা আসতেছে, তার মানে এখন এক্স এর মান বের করতে গেলে ওয়াই এর মান লাগবে। তাহলে ওয়াই কোথায় আছে? ওয়াই আছে এখানে, তার মানে এবার এইটার সাথে এটা নেন, ওয়াই ইস টু জেড ইকুয়াল টু 1.5, তা দেখলাম ওয়াই ইকুয়াল টু 1.5 জেড, এই জেড এর ভ্যালু আবার দেওয়া আছে 2, বসাই দিলাম, ওয়াই এর মান বের হলো, সেখানে বসালাম, এক্স এর মান চলে আসলো। ক্লিয়ার? নেক্সট, এক্স এর 10% ওয়াই এর 25% এর সমান হলে এক্স ইস টু ওয়াই কত? কি দেওয়া আছে? এক্স এর 10%, খেয়াল করেন প্লিজ, এই যে এক্স এর 10% ওয়াই এর 25% এর সমান, তার মানে এক্স এর 10% ইকুয়াল টু ওয়াই এর 25%। বলছে এক্স ইস টু ওয়াই কত? কি চাইছে বলেন? এক্স ইস টু ওয়াই মানে কি? এক্স ডিভাইডেড বাই ওয়াই না? ইয়েস। তাহলে এক্স এর 10% এর মানে কিন্তু গুণ, একবারে এর টের লিখবেন না আর কখনো। এক্স এর 10% মানে এক্স গুণ 10%, ব্যাস, ইকুয়াল টু ওয়াই এর 25% মানে ওয়াই গুণ এর মানে গুণ 25%, এই দুজন সমান, তাই মাঝখানে ইকুয়াল দিছি। এখন কি বলছে? এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই মানে এক্স বাই ওয়াই, তার মানে এক্স আর ওয়াই এক পাশে আনতে হবে। তাহলে এই পাশে এক্স আছে থাকলো, ওয়াই এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, ওই পাশে 25% ছিল থাকলো, এই 10% এই পাশে গুণ ছিল, এই পাশে ভাগ হবে, এটার সাথে পার্সেন্ট আছে, এটার সাথে পার্সেন্ট আছে, তাই পার্সেন্ট কাটা, পার্সেন্ট কাটা হলে উপর হবে 25, নিচে 10। এবার কাটাকাটি করতে হবে, কেন? অনুপাতের রাশিগুলোকে সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয়। 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 5 5 25, তার মানে 5/2, 5/2 মানে 5:2, ঠিক আছে? 5:2, ক্লিয়ার? 5:2, কোনো সমস্যা নাই, একভাবে করলেই হবে। এটা কত বলেন তো? এটা কত হচ্ছে? আমি একটু পানির বিরতি দিলাম। আচ্ছা, এখানে বলছে কয়ের 20% যদি ক্ষয়ের 10% সমান হয়, তাহলে ক ইস টু খ কত? তাহলে কয়ের 20% মানে ক ইন্টু 20% ইকুয়াল টু কি? ক্ষয়ের 10% সমান, তার মানে খ এর মানে গুণ 10%। ব্যাস, এবার ক ইস টু খ চাইছে, মানে ক ডিভাইডেড বাই খ, তাহলে এই পাশে ক আছে থাকলো, খ এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে,
ইকুয়াল টু এই পাশে 10% আসে থাকলো, এই 20% এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। উপরের পার্সেন্ট নিচের পার্সেন্ট কাটা, তাহলে উপরে 10 নিচে 20, এই 0 0 কাটা 1/2 মানে 1/2 মানে 1:2। খুবই সিম্পল, 1:2। ক্লিয়ার? 2:1 কেমনে হলো? 2:1 কেমনে হলো বলেন? আপনারা কেন 100 নিয়ে চিন্তা করতেছেন? 100টা কেন সাথে রাখতেছেন বলেন? আপনার এই পার্সেন্ট তো কেটেই যাচ্ছে, তাহলে এই পার্সেন্ট তুলে অনেকে 100 বসাচ্ছে, এই জন্য কিন্তু ঝামেলাটা হচ্ছে। এটা শুধু পার্সেন্ট আছে, এটা শুধু পার্সেন্ট আছে, তাহলে তো দুজনকেই 100 দিয়ে ভাগ করা লাগবে, তো পার্সেন্ট তো কেটে যাবে, তাহলে খালি খালি আবার পার্সেন্টকে তুলতেছি কেন? তাই না? উপরে পার্সেন্ট নিচে পার্সেন্ট, পার্সেন্ট আউট, বাস। ক্যালকুলেশন সহজ হচ্ছে না? দেখেন এখানে কি বলছে, একটি রাশি, এখানে খেয়াল করেন রাশি অবলিক সংখ্যা, কিন্তু এইভাবে থাকবে না, কিন্তু হয় শুধু রাশি থাকবে না হলে সংখ্যা থাকবে। একটি রাশি অপর রাশির 64%, অথবা এরকম থাকবে একটি সংখ্যা অপর সংখ্যার 64% হচ্ছে হলে সংখ্যা দুটির অনুপাত কত অথবা রাশি দুটির অনুপাত কত। হ্যাঁ, তাহলে মনে মনে এই একটি রাশিকে আপনি ধরে নেবেন, যে ধরি একটি রাশি হচ্ছে এক্স, আর অপর রাশি বলতে অপর রাশিকে আপনি ওয়াই মনে মনে ধরে নেবেন। এইবার আপনি চিন্তা করেন জিনিসটা হলো এরকম, যে এক্স ওয়াই এর 64% হলে তাদের অনুপাত কত, বুঝছেন? রাশি না বলে এক্স আর ওয়াই, এই যে একটি রাশিকে এক্স ধরলাম, অপর রাশিকে ওয়াই ধরলাম, যাতে আমার অত কিছু এই একটি রাশি অপর রাশি এসব লেখার সময় আছে, সময় পাবো না তো, তাই না? তাহলে তাহলে একটি রাশিকে আমি বললাম এক্স, অপর রাশিকে ধরলাম ওয়াই, হলে রাশি দুটির অনুপাত মানে এই এক্স আর ওয়াই এর অনুপাত, অর্থাৎ x:y বের করতে হবে। বুঝছেন কি ব্যাপারটা? x:y মানে তো এক্স বাই ওয়াই, তাই কি না? তাহলে এক্স এর সরি এক্স ওয়াই এর 64%, এই একটি রাশি অপর রাশির 64%, না বলে এখন বলো এক্স ওয়াই এর 64%, তার মানে কি এক্স ইকুয়াল টু ওয়াই এর মানে গুণ কয় পার্সেন্ট? 64%, বুঝছেন? ব্যাস। এখন যেহেতু এক্স বাই ওয়াই বের করতে হবে, তাহলে এই পাশে এক্স আছে থাকলো, ওয়াই এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 64%। এখন ভাই পার্সেন্ট কাটার সুযোগ নাই, কারণ আগের অঙ্কে উপরেও পার্সেন্ট ছিল নিচেও পার্সেন্ট ছিল, এখন তো পার্সেন্টই একটা, তার মানে এবার পার্সেন্ট তুলতে হবে। পার্সেন্ট তোলার জন্য এই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হবে। পার্সেন্ট তোলার জন্য কত দিয়ে ভাগ? 100 দিয়ে ভাগ। আর আগের অঙ্কে উপরেও একটা পার্সেন্ট ছিল নিচেও একটা পার্সেন্ট ছিল, তাহলে উপরেও 100 দিয়ে ভাগ করতাম, নিচেও 100 দিয়ে ভাগ করতাম, ওই 100 কেটে যেত, তাই পার্সেন্টই কেটে দিচ্ছে। এবার কাটাকাটি যায়, 4 দিয়ে যায়, 4 16 তে 64, 4 25 100, তার মানে 16/25 মানে 16:25। ক্লিয়ার? 16:25, বি নাম্বার অপশন ইজ রাইট। এবার ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝা গেছে? নেক্সট দেখেন এখানে কি বলছে, দুইজন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের অনুপাত 3:1, প্রথম ছাত্র 5 নম্বর কম। আচ্ছা, এখান থেকে আমরা আগামী ক্লাসে শুরু করব, এখানে আমি স্টপ যাচ্ছি, আগামী ক্লাসে নতুন কিছু কনসেপ্ট শুরু করে এগুলো শুরু করব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই রাখবো। আমি একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে হতাশ হবেন না, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর বুঝে পড়ার ট্রাই করতে হবে। যিনি অঙ্কে অনেক দুর্বল তিনিও অনেক ভালো করবেন, কিন্তু পর্যাপ্ত সময় দিতে হবে, আর আপনার ভালো করার একটা স্পৃহা থাকতে হবে, গণিত বোঝার একটা আগ্রহ থাকতে হবে। কেউ যদি মনে করে আমি চাকরি পাবো, এখন আমাকে গণিত এই চাকরির জন্য যে করে ওকে মানে শিখতে হবে, এরকম প্রেশার নিয়ে শিখলে না আপনি মজা পাবেন না, মানে আপনি এটাকে বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। মানে শেখাটা করতে মজা করে, মানে গণিতটা শেখার উদ্দেশ্যে পড়তে হবে। চাকরির মানে গণিত পড়া এমনি হয়ে যাবে, শেখার উদ্দেশ্যে পড়লে চাকরির গণিত পড়া এমনি হয়ে যাবে। আমি আপনার সাথে লেগে আছি, কিন্তু আপনি যদি কোথাও জটিল লাগে আমার সাথে কথা বলবেন, সমস্যা নেই, আমি তো হেল্প করবো, তাই না? সবার সাথে ডিসকাস করবেন, কোথায় বুঝতেছেন না, কোথায় সমস্যা। তবে কেউ এই কাজটা করবেন না, একটা টপিক বাদ দিয়ে আর একটা টপিকের ক্লাস, এগুলো করবেন না। ক্লাস সিরিয়ালি করে যেতে হবে, মাঝখান থেকে 5টা বাদ দিয়ে পরের একটা, এগুলো যারা করে ওরা জীবনও শিখতে পারবে না, ওদেরকে আমি কেন আইনস্টাইন এসেও শিখাতে পারবে না। সবগুলো একদম সিরিয়ালি সিকুয়েন্সিয়ালি করে যেতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আজকে হ্যাঁ না, আমাকে ক্লাস শেষে নক দিবেন, ইনবক্সে নক দিবেন, আমি করে দেবো। পার্সেন্ট তোলা বোঝেন না, এটা আবার কি কথা? পার্সেন্ট তোলা বোঝে না, এটা তো তাহলে তো আরেক সমস্যা। পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, কারণ শতকরা মানে হচ্ছে একটা ভগ্নাংশ যার হর হবে 100 সবসময়। এই পার্সেন্ট তুলতে হলে পার্সেন্টের আগে যে সংখ্যা থাকবে ওই সংখ্যাকে 100 দিয়ে ভাগ করতে হয়, এটাই নিয়ম, এটা বোঝার কিছু নাই। হ্যাঁ, যদি বলে 3%, এই পার্সেন্ট তুলতে হলে এই 3 আর এই পার্সেন্ট তুলে দেওয়ার জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 7 থেকে 13 কেন ভাই? 7 থেকে 9 পর্যন্ত তো দেওয়া আছে, বাকিগুলা দিব। বইয়ের প্রাইস 400 টাকা, কুরিয়ারে নিতে হবে, কুরিয়ার চার্জ আমি দিয়ে দিব। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।